গল্প পূর্ণতার আন্ডারস্কোর কাব্য। লেখিকা তামান্না খান তমা। পর্ব 1 থেকে 5। শ্রাবণ মাস চলছে। বৃষ্টির এই মৌসুমে যে কোনো সময় আগাম বার্তা ছাড়াই হুটহাট বৃষ্টি নামে। সাধারণত বেশিরভাগ সময় মেঘলা আকাশ এবং বৃষ্টির প্রবণতা থাকে। তখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:30। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়ছে। সূর্য অস্ত যাওয়ার সময় হলে আকাশ কমলা বা হালকা লাল রঙের হয়ে যায়, কিন্তু আজকে বৃষ্টির কারণে সেটা দেখা যাচ্ছে না। পূর্ণতা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আনমনে বৃষ্টি দেখছে। বৃষ্টি ওর ভীষণ পছন্দ, পরিস্থিতি যেমনই হোক, নামলে ভিড়তেই হবে। তবে আজ বৃষ্টি নিয়ে মোটেও আগ্রহ নেই, কারণ আজকে ওর রেজাল্ট দিয়েছে ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার। অঙ্কে খুব কম নাম্বার পেয়েছে। বাসার কাউকে এখনো রেজাল্টের বিষয়ে জানায়নি। কিছুক্ষণ আগেই মাগরিবের আজান দিয়েছে। পূর্ণতা মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যা 7টার দিকে চিন্তিত ভঙ্গিতে পড়ার টেবিলে বসে আছে। ওর আব্বু আম্মুকে নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। পূর্ণতা ভাবছে অন্য কিছু। কিছুক্ষণ পর যমরাজের আগমন ঘটবে, এটা ভেবেই ওর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মিনিট 10 পর বৃষ্টিতে কাক ভেজা হয়ে কাব্য পূর্ণতার রুমে প্রবেশ করেছে। ওর মাইগ্রেনের প্রবলেম আছে, বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা করে, জ্বর আসে। এই জন্যই বৃষ্টি পছন্দ করে না, সবসময় নিজেকে এসবের থেকে দূরে রাখে, কিন্তু আজকে এত ঝড় ঝাপটার মধ্যেও ভিজে ভিজে পড়াতে এসেছে। এতে পূর্ণতা মোটেও অবাক হয়নি, কারণ ও জানে যে কোনো পরিস্থিতি হোক, কাব্য আসবে। পূর্ণতা দ্রুত কারবার থেকে তাওয়াল বের করে ওর চুল মুছে দিচ্ছে। কাব্য একরাশ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে ওর প্রিয়তার পানে দৃষ্টি ফেরালো, চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। শার্ট চেঞ্জ করে সাদা রঙের একটা টি শার্ট পরে চেয়ার টেনে পড়ার টেবিলে বসেছে। পূর্ণতার চোখ মুখ দেখে খুব সহজেই বুঝে গেছে আজকে ওর প্রিয়তার মন খারাপ, আর মন খারাপের কারণটা বুঝতে খুব বেশি একটা অসুবিধা হয়নি। ডিড ইউ গেট ইউর রেজাল্ট ইয়েস্টারডে পার্নো? পূর্ণতা ভীত চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, জি। ভয়ে বুক ধুকধুক করছে। কাঁপা কাঁপা হাতের রেজাল্ট সিটটা কাব্যর দিকে বাড়িয়ে দিল। রেজাল্ট সিট দেখে কাব্য হতভম্ব হয়ে গেছে। অঙ্কে মাত্র 68 মার্ক এসেছে, যেখানে 90-এর উপরে পাওয়ার কথা ছিল। এতক্ষণ ভেবেছিল হয়তো একটু কম এসেছে, কিন্তু এখন দেখছে পুরো 32 নাম্বার কম। চোয়াল শক্ত করে ক্রোধ কণ্ঠে শুধালো, তুই না বলেছিলি পরীক্ষা ভালো হয়েছে, তাহলে রেজাল্ট এত জঘন্য হলো কি করে? হ্যাভ ইউ লিয়ার্নেড ট্রুলি পার্নো? পূর্ণতা ভয়ে মাথা নিচু করে বসে আছে। কাব্যর দিকে তাকানোর মতো দুঃসাহস ওর নেই। আবারও কর্কশ কণ্ঠে বলে উঠল, মিস পার্নোটা লুক অ্যাট মি। ওর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। কাব্য পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, পূর্ণ আমার দিকে তাকাতে বলছি। মেজাজ খারাপ করিস না। রেগে গেলে কিন্তু তোর খবর আছে। পূর্ণতা চুপচাপ ভাবেই বসে রইল। কাব্য রাগ কন্ট্রোল করতে না পেরে টেবিলে সজোরে একটা ঘুষি মারল। চেয়ার থেকে উঠে 1 সেকেন্ডও দেরি করেনি। লাথি মেরে চেয়ার ফেলে দিয়ে রাগে গোজাগোজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। একবার পিছু ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেনি। চেয়ার এসে পূর্ণতার পায়ের উপর পড়ছে। ব্যথায় কুকড়ে উঠল। মুখে হাত চেপে বসে বসে কাঁদছে। ড্রয়িং রুমের সোফায় বসে ইসহাক খান টিভি দেখছে। মেহরিন খান রান্নাঘরের সন্ধ্যার নাস্তা রেডি করছে। কাব্যকে চলে যেতে দেখে ইসহাক খান জিজ্ঞেস করল, এসেই চলে যাচ্ছিস যে, এত জলদি পড়ানো শেষ হয়েছে? কাব্য শান্ত স্বরে বলল, একটা ইমার্জেন্সি কল এসেছে, যেতে হবে। কিছুক্ষণ পরে আসছি। বাহিরে হয়তো বৃষ্টি পড়ছে, একবার ভিজে এসেছিস, এখন আবার ভিজে বের হবি? কাব্য চলে যেতে যেতে বলল, সমস্যা নেই। বাসা থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসছে। এসে দেখে এখন বৃষ্টি নেই, তবে চারদিকে শীতল বাতাস বইছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে মনমরা হয়ে আকাশ পানে তাকিয়ে গভীর ভাবনায় মশগুল হল। চলুন এবার পরিচয় দেয়া যাক। কাব্য হল পূর্ণতার আপন খালাতো ভাই। পুরো নাম কাব্য চৌধুরী। দেখতে বেশ সুদর্শন। গায়ের রং তামাটে, চুলগুলো হালকা কোকড়া। লম্বা, সকাল 5:10 খুব রাগী এবং গম্ভীর স্বভাবের। খুলনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করছে।
পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। মাহবুবা খান পূর্ণতা বাবা মায়ের একমাত্র মেয়ে। দেখতে বেশ মায়াবতী। গায়ের রং উজ্জ্বল ফর্সা। ঘন কালো দীঘল চুল কোমর অবধি, কাজল কালো চোখ, হাসলে গালে টোল পড়ে। ওর উচ্চতা 5.3 ইঞ্চি। পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় খুব আদরের। পড়াশোনায় বেশ ভালো, শুধু অঙ্কে কাঁচা। পুরো সিলেবাস কমপ্লিট করার পরেও প্রত্যেকবার ওর অঙ্ক পরীক্ষা খারাপ হয়। এই ব্যাপারে নিজেই নিজের উপর বিরক্ত। কাব্য রোজ সন্ধ্যাবেলা ওকে পড়াতে আসে, আর আজকেও এসেছে। তারপরের কাহিনী তো উপরে বললামই। কাব্য ছাদের রেলিং ঘেঁষে শান্ত ভঙ্গিতে দাঁড়ানো। টেবিলে ঘুষি মারার কারণে হাতের উপরের চামড়া উঠে গেছে। রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। হালকা ব্যথা অনুভব করছে, কিন্তু সেই দিকে ওর কোনো ভাবান্তর নেই। অতিরিক্ত রাগ দেখিয়ে ফেলছে, এটা ভেবেই মন খারাপ করছে। পূর্ণতা পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পেয়েছে। ডান পায়ের বৃদ্ধ নখের উপর চেয়ার পড়ে নখটা কালো হয়ে গেছে। কান্না করার কারণে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। হাত মুখ ধুয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কারণ এখন ওর আম্মু রুমে আসবে। কিছুক্ষণের মধ্যে মেহেরিন খান নাস্তা রেডি করে রান্নাঘর থেকে বের হয়েছে। একটা ট্রেতে নাস্তা সাজিয়ে ওদের জন্য নিয়ে আসলো। এসেই জিজ্ঞেস করলো কাব্য এসেছে না, কোথায় গেল। পূর্ণতা শান্ত ভঙ্গিতে জবাব দিল, আম্মু উনি হয়তো রেগে চলে গেছে। রেগে চলে গেছে মানে, কারণ কি? আমি অঙ্কে 68 মার্ক পেয়েছি এই জন্য। খুব রাগ করেছে। এত কষ্ট করে ছেলেটা ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেয়। ঝড় হোক, বন্যা হোক, যা কিছু হয়ে যাক, তাও পড়াতে আসে। এরপরও এত খারাপ রেজাল্ট করলে রাগ করাটা কি স্বাভাবিক ব্যাপার নয়? পূর্ণতা মন খারাপ করে চুপচাপ বসে আছে। আমি আসলে বুঝতে পারি না তুমি পরীক্ষার হলে না লিখে ঘুমাও কি করে? পূর্ণতা অবাক চোখে তাকিয়ে বলল, কি আমি পরীক্ষার হলে ঘুমাই? 3 ঘন্টার সময় তুমি কি করো পূর্ণতা? এমনিতে তোর সারাক্ষণ ছেলেটাকে মনে মনে 1000 বার বকা দেও। পরীক্ষায় না লিখে কি ওকে বোকার জন্য টাইম রেখে দেও, এই জন্য লিখতে সময় পাও না? রাগে অভিমানের পূর্ণতার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। ও খুব চেষ্টা করে, তাও ওর আম্মু কিসের সাথে কি তুলনা করছে এটা ভেবেই চোখ ছলছল করে উঠল। মলিন মুখ করে বসে রইল। আচ্ছা তুমি নাস্তা করে নেও। কাব্য আসলে খাবারটা গরম করে দিও। এখন বৃষ্টি কমেছে, আমরা খেয়ে হাঁটতে বের হব, বলেই মেহেরিন খান রুম ত্যাগ করল। প্রায় 20 মিনিট পর কাব্য ছাদ থেকে নেমে বাসায় আসছে। তখন পূর্ণতার আব্বু আম্মু নাস্তা শেষ করে রেডি হয়েছে, হাঁটতে বের হবে। তাদের জনেরই ডায়াবেটিস আছে। এই জন্য রোজ সন্ধ্যার পর হাঁটতে বের হয়। যেহেতু এখন বৃষ্টি নেই, তাই আজকেও বের হচ্ছে। কাব্য বাসায় ঢোকার পর মেহেরিন খান বলল, আব্বু আমরা বের হচ্ছি। নাস্তা টেবিলে দিয়ে এসেছি, তোরা দুজনে খেয়ে নে। আমরা তাড়াতাড়ি চলে আসব। কাব্য শুধু সূচক মাথা নাড়ালো। ওর খালা খালু হাঁটতে চলে যাওয়ার পর দরজা বন্ধ করে পূর্ণতার রুমে এসে দেখে মেয়েটা এখনো কাঁদছে। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। কাব্যকে আসতে দেখে মাথা নিচু করে ফেলেছে, বারবার কেঁপে উঠছে। ওর প্রত্যেকটা কাঁপুনিতে কাব্যর কলিজা এফর অফর হয়ে যাচ্ছে। বুঝতে পারছে না ওর পূর্ণ এভাবে কাঁদছে কেন। ধীর ধীরে কাছে এসে মৃদুস্বরে শুধালো, হোয়াট হ্যাপেনের পার্ন? পূর্ণতা আগের মতোই জেদ ধরে বসে রইল। কাব্যর সাথে কথা বলবে না, কারণ খুব অভিমান করেছে। কাব্য চেয়ারে বসে পুনরায় শুধালো, আই এম সরি, হোয়াই আর ইউ ক্রাইং? পূর্ণতা চুপচাপ বসে আছে, কোনো প্রত্যুত্তর করেনি। আর ইউ অ্যাংরি উইথ মি? আই সেড সরি, প্লিজ লুক অ্যাট মি। পূর্ণতা কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, কিন্তু কান্না থামানোর নাম গন্ধ নেই। কাব্য টেবিলের কর্নার থেকে ফল কাটার ছুরি হাতে নিল, যেটা ফলের ঝুড়ির মধ্যে রাখা ছিল। গতকাল রাতে পূর্ণতার রাত জেগে বই পড়েছে, এই জন্যই ওর আম্মু ঝুড়িসহ ফলগুলো রুমে রেখে গেছে যেন ক্ষুধা পেলে খেতে পারে, কিন্তু ও ছুঁয়ো দেখেনি। যে রকম রেখে গেছে ওই রকমই টেবিলে পড়ে আছে। কাব্য ছুরিটা হাতে নিয়ে বাম হাতের তালুতে ধরে বলল, পূর্ণ এদিকে দেখ। কিন্তু পূর্ণতা এবারও তাকায় নেই, মাথা নিচু করেই বসে আছে। ছুরি দিয়ে হাতে একটা পোঁচ লাগিয়ে দিয়েছে। হাত থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। রক্তমাখা হাতটা বাড়িয়ে দিয়ে বলল,
এইবার দেখ না পূর্ণ। রক্ত দেখে পূর্ণতা আঁতকে উঠল। কাব্যর পানে বিস্মিত চোখে তাকালো। ও এসব কাটাছেঁড়া একদমই দেখতে পারে না। তার মধ্যে হাত থেকে টপ টপ করে টেবিলের উপর রক্ত পড়ছে। তড়িঘড়ি করে উঠে কাটা হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আপনি এটা কি করেছেন? দ্রুত হাত ছেড়ে ওর আম্মু আব্বুর রুমে গিয়ে ওষুধের ঝুড়িতে কাটাছেঁড়ার মলম খুঁজছে। রক্ত পড়া বন্ধ করার জন্য মিউপিরোসিন নামের একটি মলম এনে দ্রুত কাব্যর হাতে লাগাচ্ছে। মলম লাগানোর পর রক্ত থেমে গেছে। এরপর হাতে বরফ লাগাচ্ছে। ওর চোখের পানি গড়িয়ে বরফের উপর পড়ছে। কাব্য নির্বাক ভঙ্গিতে বসে আছে। পূর্ণতা কাঁদতে কাঁদতে ওর কাটা হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। আই এম সরি পার্নো, প্লিজ ফরজিভ মি, ইট ইজ ওকে। পূর্ণতা এইটুকু বলে চুপ করে আছে। কাব্য বুঝতে পেরেছে ওর প্রিয়তার অভিমানের ভাষা। এতক্ষণে নাস্তা ঠান্ডা হয়ে গেছে। পূর্ণতা ওভেনে নাস্তা গরম করে এনে কাব্যকে খেতে বলল। এবার খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। ওর দিকে আর তাকায়নি। পায়ে হালকা ব্যথা অনুভব করছে। সেদিকে ভনিতা না করে জ্যামিতি আঁকছে। কাব্য পূর্ণতার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ওর অভিমান বুকের মধ্যে কাটার মতো বিচ্ছে। চুপ করে থাকাটা আরো বেশি যন্ত্রণা দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর খুব যত্ন করে নিজের হাতে পূর্ণতাকে নাস্তা খাইয়ে দিয়েছে। খাওয়া শেষ করে কাব্য চায় ফুঁক দিল। এক চুমুক খেয়ে বলে উঠল, পরীক্ষা এত খারাপ হয়েছে, এটা আমার থেকে লুকিয়েছিস কেন পূর্ণ? আমাকে মিথ্যা বলাটা কি খুব জরুরি ছিল? খুব ভালো হয়েছে, আমি বাসায় এসে মিলিয়ে দেখেছি। সব কিছুই ঠিক ছিল। জানি না মার্ক এত কম এসেছে কেন। কাব্য যা ভাবার ভেবে নিয়েছে। রাত 10টার সময় ওর খালা খালু হেঁটে বাসায় আসছে। পূর্ণতাকে পড়ানো শেষ করে 10:30টার দিকে বাসায় যাওয়ার জন্য বের হচ্ছে। মেহেরিন খান কাব্যকে দেখে জিজ্ঞেস করল, আব্বু তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ লাগিয়েছিস কেন? তেমন কিছু না, একটু সামান্য কেটে গেছে বলেই। কাব্য বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর পূর্ণতা বাকি সাবজেক্টের পড়া কমপ্লিট করেছে। তখন রাত 11:30 বাজে। ওর আব্বু খাবার খেতে ডাকছে। বই খাতা গুছিয়ে ডাইনিং টেবিলে খেতে বসেছে। তখন ওর আম্মু জিজ্ঞেস করল, কাব্যর হাত কেটেছে কিভাবে? পূর্ণতা সোজাসাপটা উত্তর দিল, উনি নিজেই রেগে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছে। এরপর পুরো 20 মিনিট ওর আম্মুর হ্যাং হ্যাং শুনে খাবার খাওয়া শেষ করেছে। দ্রুত রুমে এসে ফ্রেশ হলো, চুল বেঁধে পায়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে শুয়ে পড়েছে। ফোনটা হাতে নিয়ে ফেসবুক ওপেন করতেই দেখে ওর প্রাণপ্রিয় বান্ধবী দিশা অনলাইন আছে। পূর্ণতার দিশাকে মেসেজ দিল, হ্যালো ডিশু, ফ্রি আছিস? দিশার সাথে সাথেই রিপ্লাই দিল, হ্যাঁ বেবি, মার কোথায়, পড়েছে হাতে নাকি গালে? পূর্ণতা হতাশ ইমোজি দিয়ে লিখল, আমাকে কিছু বলেনি, উল্টো নিজেই নিজের অনেকটা হাত কেটে ফেলছে। দিশা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? রাগ করে আমার পায়ের উপর চেয়ার ফেলে দিয়েছে। আঙুল ফুলে কালো হয়ে গেছে, এই জন্য আমি উনার সাথে কথা বলিনি। কয়েকবারে ডেকেছে, ফিরেও তাকায়নি। পরে জেদ করে হাত কেটে ফেলেছে। পায়ে ব্যথা পেয়েছি সেটাও বলিনি, তাহলে আবার নিজেকে কষ্ট দিবে। এত ভালো স্টুডেন্ট হয়ে অঙ্কে মাত্র 68 নাম্বার পেয়েছিস, ব্যাপারটা মানা যায় না বেবি। আমি তো ভাবছিলাম দরজা বন্ধ করে কেলাবে। আপাতত তোকে সৌভাগ্যবতী মনে করছি। তুই আমার বান্ধবী নাকি গুরুগম্ভীরের চেলা আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই। একটা বেয়াদব মেয়ে। ভাইয়া তোকে যেমন শাসন করে তেমন ভালোবাসে। পূর্ণতার এটা তুই খুব ভালো করেই জানিস। বালের ভালোবাসা, ভালোবাসে না চাই। আমার সাথে একটুও ভালো করে কথা বলে না। সব সময় শুধু ধমক দেয়। কবে যেন ওই বজ্রাত বেটার ধমক খেয়ে আমার প্যান্টে মুতো পড়ে যায়। সমস্যা নাই, তুই মুতো করলে উনি নিজেই পরিষ্কার করবে। আর তুই বসে বসে মজা নিবি। আম্মু সব সময় উনার পক্ষে কথা বলে। আমি নাকি পরীক্ষা রেখে উনাকে বকবকি করি, এই জন্য লেখার সময় পাই না। আজকে এইসব বলেছে। দোস্ত আমি হাসতে হাসতে কমায় চলে যাচ্ছি। আমারে বাঁচা প্লিজ। বুঝেছি, শাশুড়িরা সব সময় জামাইয়ের পক্ষই নেয়। ব্যাপারটা এমনি। তারপর দুই বান্ধবী মিলে সুখ দুঃখের আলাপ করছে। কাব্য বাইক গ্যারেজে রেখে 11টার দিকে বাসায় ঢুকেছে।
মেহেরুমা চৌধুরী এবং আশরাফ চৌধুরী ড্রয়িং রুমে সোফায় বসে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে। দরজা খোলাই ছিল, বাসায় ঢুকে সিঁড়ি বেয়ে সোজা উপরে ওর রুমে চলে যাচ্ছে। এটা দেখে মেহেরুমা চৌধুরী বলল, আব্বু খেয়ে একবারে উপরে যাও। কাব্য আস্তে করে বলল, এখন খাওয়ার মুড নেই, খাবার রুমে পাঠিয়ে দিও, পরে খেয়ে নিব বলে নিজের রুমে চলে আসছে। এসেই ল্যাপটপ নিয়ে বসেছে, একটা প্রজেক্টে কাজ করছে। জুমান পড়া শেষ করে নিচে আসছে। ও অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের। ওদের বাড়িটা ডুপ্লেক্স সিস্টেম, ওরা 2 ভাই বোন দোতলায় থাকে। জুমান নিচে এসে ওর আব্বু আম্মুর সাথে ডাইনিং টেবিলে খেতে বসেছে। ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই ওদের আম্মু বলল, খাবার উপরে পাঠাতে বলেছে, এখন নাকি তার খাওয়ার মুড নেই। এটা শুনে জুমান এবং ওদের বাবা শব্দ করে হেসে ফেলল। রাত 12:30টার সময় কাব্য ফেসবুক ওপেন করেছে, দেখে পূর্ণতা এখনো অনলাইন। মেসেঞ্জারে একটা ছোট্ট করে টেক্সট লিখল, 1 মিনিটের মধ্যে অফলাইনে যাবি নয়তো আমি আসছি। পূর্ণতার টেক্সট সিন করে 1 সেকেন্ডও দেরি করেনি। ফোন পাশে রেখে শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা করছে। এদিকে খাবার খেয়ে জুমান রুমে এসে ফ্রেশ হয়েছে। শুয়ে শুয়ে ওর বয়ফ্রেন্ড জায়ানের সাথে ভিডিও চ্যাট করছে। ওদের রিলেশনশিপের ব্যাপারে 2 পরিবারেরই জানাশোনা আছে। জুমানের অনার্স কমপ্লিট হওয়ার পর ওদের বিয়ে হবে। জায়ান পড়াশোনা শেষ করে বিজনেস শুরু করেছে। ওর একটা টেস্টি শপ আর রেস্টুরেন্ট আছে। আশরাফ চৌধুরী খাবার শেষ করে রুমে চলে গেছে। মেহেরুমা চৌধুরী বড় একটা থালায় করে খাবার সাজিয়ে ছেলের রুমে এসে দেখল, কাব্য ল্যাপটপে কাজ করছে। খাবারটি টেবিলে রেখে বলল, আব্বু তাড়াতাড়ি খেয়ে নিও, প্রজেক্ট কমপ্লিট করে খেয়ে নিব। অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। মেহেরুমা চৌধুরী ছেলের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাব্য একাটানা 2 ঘন্টা ল্যাপটপে ছিল। রাত তখন 1টা বাজে। একসাথে এতক্ষণ আলোতে কাজ করার কারণে মাথা ঝিমঝিম করছে। কোনো রকম খাবার খেয়ে ফ্রেশ হয়ে বের হলো ওর প্রিয়তাকে দেখার উদ্দেশ্যে। এটা ওর রোজ রাতের প্রধান কাজ। পূর্ণতার ঘুমন্ত মুখ না দেখলে কাব্যর রাতের ঘুম হারাম হয়ে যায়। রাত তখন প্রায় 1:30টা বাজে। কাব্য রুম থেকে বেরিয়ে নিচে আসলো। বাড়ি তালাবদ্ধ করে গ্যারেজ থেকে বাইক নিয়ে বের হলো ওর প্রিয়তাকে দেখার আকুলতা নিয়ে। চারদিকটা চাঁদের আলোতে উজ্জ্বল দেখাচ্ছে। তারাগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছে। কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। কাব্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 15 মিনিট ড্রাইভ করে পৌঁছে গেল। পূর্ণতারদের বাড়ির গেট খুলে বাইক ভিতরে রেখে পিছনের দিকটায় চলে এসেছে। ওদের বাড়ি 2 তলা বিশিষ্ট। বিশাল লম্বা একটা মই বেয়ে পূর্ণতার ব্যালকনির উপরে উঠছে, যেটা মাঝে মাঝে ছাদে ওঠার জন্য ব্যবহার করা হয়। ব্যালকনির গ্রিলে তালা সিস্টেম আছে, চাবি সব সময় ওর কাছেই থাকে। কাব্যর করা আদেশ, পূর্ণতা যেন রাতের রুমের লাইট অন করে ব্যালকনির দরজা আবদ্ধ রেখে ঘুমায়। বিগত 3 বছর যাবত এই রকমই হয়ে আসছে। ব্যালকনির লক খুলে রুমের ভিতরে প্রবেশ করল। ধীরে ধীরে কাছে এসে খাটের একপাশে দাঁড়িয়ে পূর্ণতাকে অনুধাবন করছে। ওর পায়ের দিকটা নজরে গেলে কাব্য দ্রুত পায়ের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। ডান পায়ের নখে ব্যান্ডেজ লাগানো আছে। এবার ভাবনায় পড়ে গেল, পূর্ণতা তো ওকে কিছুই বলেনি, পায়ে ব্যথা পেল কিভাবে? তাহলে কি এই জন্যই পূর্ণ তখন কান্না করছিল? কাব্য ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে গভীরভাবে চুম্বন করল। নেশাময় দৃষ্টিতে উৎকণ্ঠিত হয়ে একরাশ আকুলতা নিয়ে ওর প্রিয়তাকে দেখছে। কি সুন্দর কোমল লাগছে। একা একাই বিড়বিড় করে বলল, ঘুমের রাজ্যে তুমি এক অপরূপ নারী, যার সৌন্দর্যে আমি মুগ্ধ। ঘুমন্ত অবস্থায় তোমার স্নিগ্ধ মুখ দেখলে মনে হয় পৃথিবীতে আর কোনো দুঃখই নেই। এইভাবে পুরো 2 ঘন্টা কেটে গেছে। কাব্য ভোর 4:30টার দিকে বাড়ি ফিরেছে। এরপর ঘুমের রাজ্যে পাড়ি জমালো। স্নিগ্ধতা মানে এক ধরনের প্রশান্তি। সকাল মানেই নতুন দিনের সূচনা, যা নতুন আশা এবং সম্ভাবনা নিয়ে আসে। প্রকৃতির মনোরম দৃশ্য, সূর্যের আলো, পাখির গান এবং চারপাশের সবুজ প্রকৃতি মিলি সকালকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফজরের আজানের পর পূর্ণতার আব্বু আম্মু নামাজ পড়তে উঠেছে।
ওকে ডেকে তুললে নামাজ পড়ে আবার ঘুমাচ্ছে। ইসহাক খান শুয়ে পড়েছে আর মেহেরিন খান সকালের নাস্তা রেডি করে, পাশাপাশি দুপুরের কাজ এগিয়ে রাখছে। 8:30টার মধ্যে নাস্তা রেডি করে মেহেরিন খান মেয়ের রুমে এসেছে। লাইট অফ করে পূর্ণতাকে ডেকে তুলল। ও জলদি উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। দ্রুত বের হয়ে কলেজের জন্য রেডি হচ্ছে। ইসহাক খান একজন গভর্নমেন্ট অফিসার। ব্যাংকে জব করে, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পোস্টে আছেন। সকালে অফিসে যাবে, এই জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে মেয়ের জন্য অপেক্ষা করছে। পূর্ণতা বই খাতা গুছিয়ে নিয়ে নাস্তা খেতে বসেছে। ওর আব্বু ওকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। সাথে ওর আম্মুও খাচ্ছে, পাশাপাশি খাবার সার্ভ করছে। সূর্যের আলো পর্দার ফাঁক ভেদ করে কাব্যর চোখ মুখে উপচে পড়ছে। ঘুম ভেঙেছে সকাল 9টায়। তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকেছে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চট জলদি রেডি হয়ে নিল। সাদা রঙের শার্ট, সাথে সাসপেন্ডার্স, কালো প্যান্ট, হাতে খড়ি, চুলে জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। সব কিছু গুছিয়ে এক প্রকার তাড়াতাড়ি করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে। ওর আব্বু আম্মু জুমান ডাইনিং টেবিলে নাস্তা করছে। কাব্যকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে দেখে আশরাফ চৌধুরী বলল, এত দ্রুত নামছ, সাবধানে আশু পড়ে যাবে তো। নাস্তা খেয়ে বের হও। কাব্য জুতা পরতে পরতে বলল, এখন সময় নেই, পূর্ণর কলেজে যেতে হবে, বাহিরে নাস্তা করে নিব। অতঃপর বাইক নিয়ে বেরিয়ে পড়ল। কাব্য চলে আসার পর আশরাফ চৌধুরী তার মেয়ে জুমানকে নিয়ে বের হয়েছে। উনি গভর্নমেন্ট জব করে, একজন আর্মি মেজর। প্রতিদিন মেয়েকে, জুমান, ভার্সিটিতে পৌঁছে দিয়ে তারপরে নিজে অফিসে যায়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। 9:30টায় সময়ে কাব্য পূর্ণতার বাসার গেটে অপেক্ষা করছে, ওকে নিয়ে কলেজে যাবে। বিগত 3 বছর যাবত এই রকমই চলছে। পূর্ণতা কখন কি করবে, কি খাবে, কোন ড্রেস পরবে, সবকিছু কাব্য ঠিক করে। ওকে পড়ানো থেকে শুরু করে কলেজে নিয়ে আসা সবটাই যেন কাব্যর দায়িত্ব। পূর্ণতা খাবার শেষ করে ওর বাবার সাথে নিচে এসে দেখে কাব্য 2 হাত বুকে গুজে বাইকে হেলান দিয়ে বসে আছে। ইসহাক খান জিজ্ঞেস করল, নাস্তা করে এসেছো? কাব্য মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দিল। তাহলে উপরে গেলে না কেন? পরে খেয়ে নিব। এরপর উনি ব্যাংকে চলে গেছে। পূর্ণতা কাব্যর সামনে এসে দাঁড়িয়ে শুধালো, খেয়ে আসতে কি মাস লাগে নাকি? প্রশ্নের উত্তর না দিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, পায়ে ব্যথা পেয়েছিস কিভাবে? ওর পায়ে সাদা সুজুতা পরা, পা তো দেখা যাচ্ছে না। কাব্য কিভাবে জানল পায়ে ব্যথার কথা? গতকালকে তো এই ব্যাপারে কিছুই বলেনি। পূর্ণতা ভাবনায় পড়ে গেল। কাব্য চেঁচিয়ে বলে উঠল, কোথায় হারালি রে পূর্ণ? দেরি হয়ে যাচ্ছে, জলদি চল। পূর্ণতা বাইকে উঠে বসল। কাব্য ড্রাইভ করছে। প্রায় 1 ঘন্টার মধ্যে ওরা কলেজে পৌঁছে গেছে। রোজ পূর্ণতাকে কলেজের গেটে নামিয়ে কাব্য ভার্সিটিতে চলে যায়। তবে আজকে ব্যতিক্রম হলো। বাইক থেকে নেমে ওর হাত ধরে গেট দিয়ে কলেজের ভিতরে ঢুকল। অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। পূর্ণতার লজ্জা লাগছে, কিন্তু কাব্যর মধ্যে কোনো ভাবান্তর নেই। ওরা টিচারদের রুমে চলে এসেছে। প্রিন্সিপালের সাথে দেখা করে কাব্য জানালো, পূর্ণতার অঙ্ক খাতা দেখতে চায়। প্রিন্সিপাল পারমিশন দিয়েছে। ওদের অঙ্ক স্যার খাতা বের করে দেখালো। কাব্য দেখল খাতার অঙ্ক সব ঠিক আছে। সর্বমোট 88 মার্ক এসেছে। স্যার হিসাব করে ভুলে 68 বসিয়েছে। অতঃপর স্যার এই বিষয়টার জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইল। প্রিন্সিপাল উনাকে ওয়ার্নিং দিয়ে বলল, নেক্সট টাইম যেন এই রকম ভুল আর হয় না। কাব্য টিচারদের রুম থেকে বের হয়ে পূর্ণতাকে নিয়ে ওর ক্লাসরুমে গেল। বেঞ্চে বসিয়ে মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ব্রেক টাইমে হালকা কিছু খেয়ে নিস। অতঃপর ক্লাসরুম থেকে বের হয়ে বাইক নিয়ে ভার্সিটিতে চলে গেছে। পূর্ণতা ক্লাসের পর ব্রেক টাইমে ওর বান্ধবী দিশার সাথে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। দোস্ত, আজকের ভাইয়াকে সাদা শার্টে খুব সুন্দর লাগছিল। একদম পাক্কা সুদর্শন। একদম নজর দিবি না বলে দিচ্ছি দিশু। আমি কি নজর দিব, অলরেডি বাকিরা দিয়ে ফেলছে। তবে একটা জিনিস ভালো আছে, ভাইয়া তুই ছাড়া একবারের জন্য অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি। আমাকেও একবার দেখলো না। পূর্ণতার দিশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে মজা করছি বইন, তোর মাল তোরই থাক।
দুই বান্ধবী মিলে আইসক্রিম শেষ করে অনেকক্ষণ আড্ডা দিল। বাকি ক্লাসের পর 3টার সময় কলেজ ছুটি হয়েছে। কাব্য 2:30টার দিকে পূর্ণতার কলেজের দিকে আসতেছে। রাস্তায় ঘটল আরেক বিপত্তি। মাঝপথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাস্তা ব্লক হয়ে আছে। কাব্য বাইকে বসে বারবার হাত ঘড়িতে টাইম দেখছে। পূর্ণতার আর দিশা কলেজের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কাব্য এখনো আসছে না দেখে পূর্ণতা চিন্তায় পড়ে গেল। কখনো তো এত দেরি হয় না, আবার কোনো সমস্যা হলো না তো। ওরা দুজনে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। রোডের অপোজিটে 3টা বখাটে ছেলে অনেকক্ষণ যাবৎ ওদের ফলো করছে। হুট করেই আকাশ ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। বিকট জোরে বিদ্যুৎ চমকালো। পূর্ণতা ভয় পেয়ে দিশাকে জড়িয়ে ধরল। দিশা ধীর কণ্ঠে বলল, বনু ভয় পাস না, আমি আছি তো। ও নিজেও ভয় পাচ্ছে কিন্তু পূর্ণতাকে বুঝতে দিচ্ছে না। তারপর ওই 3টা ছেলে বাইক নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। দিশা সাহস করে জিজ্ঞেস করল কি চাই। তখন ছেলেগুলা দাঁত বের করে হেসে বলল, তোমাদের চাই সোনা পাখি। অনেক সময় তো অপেক্ষা করলে, এবার বাইকে বসো, জায়গা মতো পৌঁছে দিচ্ছি। লাগবে না, আমরা যেতে পারবো, আপনারা এখান থেকে যান। পূর্ণতার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। রাস্তায় তেমন মানুষজনও নেই। আকাশ মেঘলা দেখে যে যার মতে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। 3 জনের মধ্যে একটা ছেলে এসে বলল, আহা, রাগ করছো কেন? তোমরা বাইকে বসলে আমাদের ভালো লাগবে। পূর্ণতার হাত ধরে একজন বলতেছে, এই মালটা আমার বস, একে পেলে খুব জমবে, একদম করা আছে। পূর্ণতা এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে ছেলেটার গালে ঠাস করে চড় বসালো। এবার ওরা 3 জনই খেপে গেছে। যে ছেলেকে চড় মেরেছে ওই ছেলেটা জোর করে ওকে বাইকে তোলার জন্য টানাটানি করছে। দিশা চিৎকার করছে আর হেল্প চাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। কাব্য দূর থেকে দেখতেছে কেউ একজন পূর্ণতাকে ধরে টানাহেঁচা করছে। উত্তেজিত হয়ে দ্রুত কাছে আসতেছে। দিশা পূর্ণতার হাত ধরে টেনে বলল, ছাড় বলছি, শয়তানগুলা একবার পেলে তোদের সবগুলারই গিলে খাবে। পূর্ণতা ভয় কান্না করছে। হুট করেই কাব্য এসে যে ছেলেটা ওর হাত ধরে টানাটানি করছিল, ওর উপর বাইক উঠে দিয়েছে। ছেলেটা রাস্তায় উপর হয়ে শুয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলল, কোন মাদারচোদ ধাক্কা মারল? গাড়ি চালাতে পারিস না, রাস্তা নামিস কেন? উঠে দাঁড়িয়ে সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। কাব্যর মাথায় রক্ত উঠে গেছে। বাইক থেকে নেমে দাঁড়ানোর সাথে সাথেই পূর্ণতার দৌড়ে এসে ওর বুকে চাপিয়ে পড়ে কান্না শুরু করেছে, আর বলতেছে, এই বেয়াদব বেটায় আমায় বাজে বলেছে, হাতে খুব ব্যথা দিয়েছে। কাব্য শুনে চোয়াল শক্ত করে পূর্ণতাকে সরিয়ে দিয়ে ওই ছেলেটার কাছে গেল। টি শার্টের কলার ধরে কাছে টেনে বলল, তুই ওকে টাচ করেছিস, এত বড় স্পর্ধা তোর? আমার কলিজায় হাত দিয়েছিস বাস্টার্ড, আজকে তোকে পুঁতে ফেলবো। বাকি 2টা ছেলে দৌড়ে পালিয়ে গেল। কাব্য ওই ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকে মুখে এলোপাতাড়ি কিল ঘুষি মারছে। নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। ছেলেটা ভয় পেয়ে বারবার মাফ চাচ্ছে। কাব্যর রাগ যেন কমছেই না, আরও বাড়ছে। ইচ্ছের মতো লাথি উষ্টা মারছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পূর্ণতা আর দিশা কাব্যর হিংস্রূপ দেখে ভয়ে গুটিসুটি মেরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এর আগে কখনোই ওকে এমন রূপে দেখেনি। ছেলেটাকে মেরে আধমরা বানিয়ে ফেলছে। তখন পূর্ণতা কাব্যকে থামিয়ে দিয়ে বলল, এবার ছাড়ুন, নয়তো মরে যাবে। কাব্য উঠে দাঁড়ালো। ছেলেটা কোনো রকম দৌড়ে পালালো। ওর কাটা হাত থেকে রক্ত বের হচ্ছে, সাদা ব্যান্ডেজ রক্তে ভিজে, বৃষ্টির পানিতে রক্তগুলো ধুয়ে যাচ্ছে। পূর্ণতা কাব্যর রক্ত রাঙা চোখের দিকে ভীত নজরে তাকিয়ে আছে। দিশা পুরো ব্যাপারটা দেখে হতভম্ব হয়ে গেছে। কাব্য শান্ত ভঙ্গিতে বলল, তুই ঠিক আছিস পূর্ণ? পূর্ণতার শুধু কাঁপছে, ভয়ের কারণের মুখ থেকে কথা বের হচ্ছে না। অবাক চোখে কাব্যকে দেখছে। দিশা পূর্ণতার কাছে এসে ধীর কণ্ঠে বলল, দোস্ত, আমি যাচ্ছি। অতঃপর বাসায় চলে গেছে। কাব্য বাইকে বসে পূর্ণতার হাত ধরে উঠিয়ে বাইকে স্টার্ট দিল। এখন ওরা বাসার উদ্দেশ্যে আসতেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে মেঘলা আকাশে দিনের আলো কমে গিয়ে রাতের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। পূর্ণতার মুখটা মলিন হয়ে আছে। আকাশের মেঘের সাথে সাথে ওর মনেও মেঘ জমেছে। দু চোখের জল বৃষ্টি হয়ে নামছে, বারবার কেঁপে উঠছে।
কাব্য ড্রাইভ করছে আর বাইকের আয়নায় ওর প্রিয়তাকে দেখছে। কিছুক্ষণের মধ্যে ওরা বাসায় চলে এসেছে। পূর্ণতা বাইক থেকে নেমে কাব্যর পানে দৃষ্টিনন্দন করল। ওর শীতল চাহনি কাব্যর কাছে ঝর্ণার তীক্ষ্ণ ফোঁটার মতো লাগছে। ইচ্ছে করছে দৃঢ়ভাবে আলিঙ্গন করতে, কিন্তু সেটা করল না। চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বলল, বাসায় যা, বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লাগবে। রুমে গিয়ে ফ্রেশ হও, তারপর খেয়ে রেস্ট নে। পূর্ণতার ঠায় দাঁড়িয়ে রইল। কাব্য বাইক স্টার্ট করে চলে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন ঘটল না। জায়গা থেকে এক চিমটিও নড়েনি, ঠিক ওভাবেই দাঁড়িয়ে কাব্যর চলে যাওয়া দেখছে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলো, বাইক থেকে নেমে পূর্ণতার সামনে গিয়ে দাঁড়ালো। হোয়াট হ্যাপেনের পার্ন? পূর্ণতার ঘোর লাগা নয়নে আঁখি ফেরালো। বৃষ্টিতে ভিজে গায়ে সাদা রঙের শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। চুল চুপসে পানি চোখ মুখে গড়িয়ে পড়ছে। কি সুন্দর লাগছে কাব্যকে। হালকা খোঁচা দাড়িতে যেন ওর ব্যক্তিত্বকে আরো ফুটিয়ে তুলেছে। ওয়ান্ট ইউ লেট মি গো পার্ন? অনেকক্ষণ যাত ভিজছি তো, পরে মাথা ব্যথা করবে। তখন কিন্তু তোকেই মালিশ করে দিতে হবে। পূর্ণতা একটু সামনের দিকে এগিয়ে কাব্য বাম হাত নিয়ে দেখছে, কাটা জায়গার ক্ষতটা ঠিক কতখানি গভীর। মারপিট করে হাতের বেহাল দশা করে ফেলছে। এরপর শান্তস্বরে জিজ্ঞেস করল, আবার আসবেন কখন? কাব্য উল্টো প্রশ্ন করল, কখন আসতে হবে? প্রশ্নের উত্তর না দিয়ে আবার ঘুরিয়ে প্রশ্ন করার অভ্যাসটা আপনার আর গেল না? আপনি কি জীবনেও পরিবর্তন হবেন না? হব তো সময় হোক, সেদিন এই অগোছালো মানুষটাকে তুই গুছিয়ে নিস। অতপর পূর্ণতা বাসার দিকে পা বাড়ালো। কাব্য মৃদু হেসে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেছে। পূর্ণতার রুমে এসে ওয়াশরুম ঢুকল। ফ্রেশ হয়ে জলদি বের হয়েছে। মেহেরিন খান ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছে, মেয়েকে খাইয়ে দিয়ে রেস্ট নিতে চলে গেছে। পূর্ণতা শুয়ে শুয়ে ভাবছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ব্যাপারগুলো। বাসায় এসে ওর আম্মুকে বিষয়ে কিছুই বলেনি। দিশা কল করেছে, পূর্ণতা কল রিসিভ করল। কি অবস্থা দোস্ত, সব কিছু ঠিক আছে? আমাকে বাসায় নামিয়ে দিয়ে উনি চলে গেছে। আমার খুব কান্না পাচ্ছে দিশু। আজকে যেটা দেখলাম দোস্ত, বিশ্বাস কর আমি ঠিক নেই, জাস্ট অবাক হয়েছি। এই ছেলে শুধু তোকে টাচ করেছে, এই জন্য ভাইয়া কি পাগলামি করল? ইচ্ছের মতো ছেলেটাকে মারল। এই রকম ভালোবাসা আর যত্ন সবাই পায় না দোস্ত। তুই অনেক লাকি, কতটা ভালোবাসলে একটা মানুষ এই রকম পাগলামি করতে পারে, এটা আমি আজকে ভাইয়াকে না দেখলে বুঝতে পারতাম না। আমি জানি দিশু, উনার হাতের অবস্থা খুব খারাপ। তার মধ্যে এত সময় বৃষ্টিতে ভিজেছে। আমার খুব চিন্তা হচ্ছে যদি অসুস্থ হয়ে যায়। তাহলে চলে যেতে দিলি কেন? উনি বললেও থাকতো না। এখন কথা বলতে ভালো লাগছে না, মন ভালো হলে পরে কল করব। রাখছি, প্লিজ রাগ করিস না। আচ্ছা বাই। পূর্ণতার কল কেটে দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কাব্য বাড়ি ফিরে দেখল বাসার সবাই ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে একাই খাবার বেড়ে খেয়ে নিল। রুমে এসে বেডে শুয়ে আছে। মাথায় চিনচিন ব্যথা অনুভব করছে। রাতে ঘুম হয়নি, এই জন্য জলদি ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গেছে, আকাশ এখন একদম পরিষ্কার। সন্ধ্যার আগেই ইসহাক খান অফিস থেকে বাসায় ফিরেছে। মেহেরিন খান সন্ধ্যার নাস্তা রেডি করে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলতেছে। তাদের দুই বোনের মধ্যে সম্পর্ক বেশ সুমধুর। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝে না। দুজন ফোনে হাসি ঠাট্টা করছে। ইসহাক খান পাশে বসে একটু আধটু ফোন কাটছে। এদিকে জুমান ফোন টিপছে আর ওর মা খালার কথোপকথন শুনছে। কাব্য ঘুম থেকে উঠেনি। আশরাফ চৌধুরী এখনো অফিস থেকে ফিরেনি। সন্ধ্যা 7টায় কাব্যর ঘুম ভেঙেছে। চোখ খুলতেই দেখল মাথা ব্যথায় টনটন করছে, তাও উঠে কোনো রকম ফ্রেশ হয়ে নিচে নামল। ছেলেকে নিচে নামতে দেখে মেহেরুমা চৌধুরী বলল, বাবা এদিকে এসো। কাব্যর চোখ মুখে বিরক্তির ছাপ, দেখে মনে হচ্ছে অসুস্থ। ধীরে ধীরে এসে সোফায় বসল। আব্বু তুমি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ লাগছে? জুমান ভাইয়া তোমার কি মাথা ব্যথা করছে? কাব্য ভাইয়ের সূচক মাথা নাড়াল। জুমান দৌড়ে গিয়ে মাথা ব্যথার মুভ এনে ভাইয়ের কপালে লাগিয়ে আলতো ভাবে মালিশ করছে। কাব্য সোফায় ওর আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। এরপর ধীর কণ্ঠে শুধালো, আম্মু আমার পূর্ণকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়,
ওকে দুদিনের জন্য নিয়ে আসব। ছেলের কথা শুনে মেহেরুমা চৌধুরী চিন্তিত ভঙ্গিতে বলল, আগামীকাল তো বৃহস্পতিবার, কলেজে ক্লাস শেষ হলে নিয়ে এসো। আমি ফোন করে তোমার খালামণিকে বলে দিব। কাব্য চোখ বন্ধ করে আছে, সবকিছু কেমন অসহ্য লাগছে। ওর আম্মুর নজর গেল বাম হাতের দিকে। হাতটা এতখানি কাটা দেখে আঁতকে উঠল। উত্তেজিত হয়ে শুধালো, তোমার হাত কেটেছে কিভাবে? কাব্য মলিন হেসে বলে উঠল, আম্মু এটা তোমার চোখে পড়েছে, অথচ আমার হৃদয়টা এর থেকেও 1000 গুণ বেশি ক্ষত বিক্ষত হয়ে আছে। সেটা বুঝতে পারছো না? নাকি তুমি আমার আসল মা নয় এই জন্য উপলব্ধি করতে পারছো না? ছেলের এমন কথা শুনে মেহেরুমা চৌধুরী অবাক চোখে তাকালো। এসব কি বলছো কাব্য? আমি সব জানি আম্মু, আর কত লুকাবে? তুমি কিচ্ছু জানো না। আমি এ ব্যাপারে আর একটা কোথাও শুনতে চাই না। জুমান চুপ করে শুনছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। কাব্য পুনরায় শুধালো, সত্যি ঠিক কত দিন গোপন থাকে আম্মু? জুমান ওর ভাইয়ের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। ওর কথার আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছে না। হুট করেই বলে উঠল, আম্মু ভাইয়ার কি হয়েছে আমায় বলো প্লিজ। এসব কি বলছে? তখন মেহরুমা চৌধুরী কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, কিছু না, ফাজলামো করছে। এই ব্যাপারে আর কথা বাড়িও না, নাস্তা খেয়েছো, রুমে গিয়ে পড়তে বসো। জুমান কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেছে। মেহেরুমা চৌধুরী ছেলের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। অতপর শান্তস্বরে বলল, আজ থাক না, পূর্ণতাকে পড়াতে যেতে হবে না। তোমার শরীর খুব খারাপ, ক্লান্ত দেখাচ্ছে। আম্মু পূর্ণকে না দেখলে আমার শান্তি লাগে না। প্লিজ যাই না, তাড়াতাড়ি চলে আসবো। ওর আম্মু উত্তর শোনার জন্য অপেক্ষা করল না, তড়িৎ গতিতে উঠে নিঃশব্দের রুম থেকে বেরিয়ে গেল। বাইক নিয়ে পূর্ণতাদের বাড়ির দিকে যাচ্ছে। কাব্য চলে যাওয়ার পর মেহেরুমা চৌধুরী বসে বসে কাঁদছে আর বিড়বিড় করছে, হে আল্লাহ, আমার কলিজার ধনকে আমার থেকে কেড়ে নিও না। আমি ওকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না। ওর এসব জানার আগে আমার মরণ দিলে না কেন? পূর্ণতার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাব্যর জন্য পড়ার টেবিলে বসে অপেক্ষা করছে। ওর আব্বু আম্মু নাস্তা খেয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে নিউজ দেখছে। কাব্য আসলেই জন হাঁটতে বের হবে। কিছুক্ষণের মধ্যেই কাব্য চলে এসেছে। কলিং বেলের আওয়াজ শুনে মেহেরিন খান দরজা খুলে দিল। ভিতরে আসতেই জিজ্ঞেস করল, আব্বু তোর শরীরটা খারাপ নাকি? কাব্য শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। কথা না বাড়িয়ে পূর্ণতার রুমে চলে এসেছে। মাথায় হাত রেখে চেয়ার টেনে বসে চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, নাস্তা করেছিস? পূর্ণতা কাব্যকে দেখছে, ভীষণ এলোমেলো লাগছে। চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, আপনি কি ঠিক আছেন? তোর হাতের বানানো চা খেতে ইচ্ছে করছে। দ্রুত টেবিল ছেড়ে উঠে চা বানাতে রান্নাঘরের দিকে ছুটল। ওর আম্মু ট্রেতে নাস্তা সাজাচ্ছে, দেখে বলল, তোমরা যাও, আমি নিয়ে নিব। তারপর তারা হাঁটতে চলে গেছে। কিছুক্ষণ পর চায়ের সাথে নাস্তা নিয়ে রুমে ঢুকল। দেখে কাব্য টেবিলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। পূর্ণতার মন খারাপ হয়ে গেল। ওর শ্যাম পুরুষের শরীর খারাপ এটা খুব ভালো করেই বুঝে গেছে। মলিন কণ্ঠে শুধালো, আমি কি আপনাকে খাইয়ে দিব? এবার কাব্য শব্দ করে হেসে ফেলল। তোর যে তেলাপোকার মতো ছোট ছোট হাত, এই হাতে খাবার খেলে আমার পেট ভরবে তো? পূর্ণতা কপাল সরু করে রাগের বাহানা দেখিয়ে টেবিলের উপর উঠে বসল। একদম ফালতু কথা বলবেন না। আমার হাত তেলাপোকা মতো কে বলল আপনাকে শুনি? আমি নিজেই তো দেখতে পারছি। পিঁপড়ার থেকে সামান্য বড়। কাব্য খাবার খাচ্ছে আর পূর্ণতাকে দেখছে। কি যত্ন করে ওকে খাওয়াচ্ছে। আনমনে বিড়বিড় করছে, আমি ওদের কেউ না পূর্ণ। সত্যিটা জানলে কি তুই আমার থেকে দূরে সরে যাবি? তাহলে আমি মরে যাব পূর্ণ। তোকে ছাড়া কাব্য একটা মুহূর্তে কল্পনা করতে পারে না। তুই আমার রক্তে মাংসে মিশে গেছিস। ওরা দুজনেই একসাথে নাস্তা শেষ করেছে। পূর্ণতা কাব্যর কপালে মুখ লাগিয়ে মালিশ করছে, আর ধীরে ধীরে চুল টেনে দিচ্ছে। এইবার মনে হলো, কাব্য শারীরিক এবং মানসিক শান্তি দুইটাই পাচ্ছে। চোখ বন্ধ করে ওর প্রিয়তার স্পর্শ অনুভব করছে। কিছুক্ষণ পর কাব্যর মাথা হালকা হলো। ব্যথা কমে গেছে অনেকটা, শরীর ঠিক লাগছে। পূর্ণতা বই পড়ছে, পড়ার ফাঁকে ফাঁকে হাসছে, উদ্ভট প্রশ্ন করছে। কাব্য কনফিউজড হয়ে উত্তর দিচ্ছে।
শরীর খারাপ তবুও একের পর এক আজাইরা প্রশ্নের দিয়ে যাচ্ছে, মোটেও বিরক্ত হচ্ছে না কারণ কাব্য বরাবরই পূর্ণতার অহেতুক কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনে। পূর্ণতা আন্ডারস্কোর সবাই স্বর্গে যেতে চায়, তাহলে কেউই মরতে চায় না কেন? কাব্য আন্ডারস্কোর মরলে আর কেউ ফিরে আসে না, আর সবাই তো পূর্ণ করে মরে না। যারা ভালো মানুষ নয় তারা স্বর্গে যেতে পারে না। পূর্ণতা আন্ডারস্কোর সাঁতার যদি ভালো ব্যায়াম হয়, তাহলে নীল তিমি এত মোটা কেন? তোর বয়স 17, মাথায় বুদ্ধি কম, ব্যাপারটা ঠিক এই রকম। উফ বলুন না, আমি জানতে চাই। কাব্য আন্ডারস্কোর সাঁতার একটি ভালো ব্যায়াম হলেও তিমিরা মোটা হয় কারণ তাদের শরীরে চর্বির স্তর অনেক পুরু থাকে। এটি তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখতে এবং ঠান্ডা জলের সাঁতার কাটতে সাহায্য করে। পূর্ণতা আন্ডারস্কোর পিৎজা আকারে গোল, কিন্তু এগুলো চারকোনা বক্সে আসে কেন? কাব্য আন্ডারস্কোর চারকোনা বক্স তৈরি করা সহজ, সাশ্রয়ী এবং পরিবহনের সুবিধাজনক। পূর্ণতা আন্ডারস্কোর আঠার বোতলের গায়ে আঠা লেগে যায় না কেন? কাব্য আন্ডারস্কোর আঠা লাগার জন্য বাতাসের সংস্পর্শ এবং আর্দ্রতা প্রয়োজন। বোতলের ভেতরে এই উপাদানগুলো থাকে না। পূর্ণতা আন্ডারস্কোর আলোর গতি আমাদের জানা আছে, কিন্তু অন্ধকারের গতি কত? কাব্য আন্ডারস্কোর অন্ধকারের কোনো গতি নেই, কারণ অন্ধকার আলোর অনুপস্থিতি। পূর্ণতা আন্ডারস্কোর মাছদের কি পিপাসা পায়? কাব্য আন্ডারস্কোর মাছের পিপাসা পায়। মাছ জলের মধ্যে বাস করে এবং তাদের শরীর জলের মাধ্যমে প্রয়োজনীয় জলীয় উপাদান গ্রহণ করে। পূর্ণতার আব্বু আম্মু হেঁটে তাড়াতাড়ি ফিরেছে। আকাশে আবার গর্জন করছে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। মেহেরিন খান হেসে কাব্যকে উদ্দেশ্য করে বলল, আব্বু বাহিরে বৃষ্টি হবে হয়তো, তুই তো বললেও থাকবি না। তার থেকে বরং এখনই চলে যা, নয়তো বৃষ্টিতে ভিজলে তোর সমস্যা হবে। কাব্য হায়ের সূচক মাথা নাড়িয়ে উঠে নিঃশব্দে বের হয়ে গেছে। ও চলে যাওয়ার পর পূর্ণতা আরও কিছুক্ষণ বই পড়েছে। ইশারের নামাজ শেষ করে ওর আব্বু আম্মুর সাথে খাবার খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আশরাফ চৌধুরী রাত 8টায় বাসায় ফিরেছে। এসে দেখে তার সহধর্মিনী মন খারাপ করে বসে আছে, কারণ জিজ্ঞেস করতেই কান্না ভেঙে পড়লেন। মেহেরুমার কি হয়েছে? কাব্য সব জেনে গেছে বোধহয়। আজকে আমাকে বলে তুমি আমার আসল মা নয়, এই জন্য আমার দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারো না। তুমি বিশ্বাস করো আমি আমার ছেলেকে ভীষণ ভালোবাসি, ওর দুঃখ কষ্টে আমিও ব্যথিত হই। যদি আমায় ছেড়ে দূরে যায় আমি বাঁচব না। কাব্য এসব জানবে কিভাবে? ওকে বলবে কে? হয়তো মজা করেছে। আমার ছেলে সব সময় সিরিয়াস মুডে থাকে, আর এই ব্যাপারে মজা করবে কেন? এর আগে তো কখনো এমনটা বলেনি। আমাদের ছেড়ে কোথায় যাবে? আমরা ছাড়া ওর কেউ নেই। সবাইকে কত ভালোবাসে, দূরে সরে থাকতে পারবে? এটা কি আদৌ সম্ভব? পূর্ণতাকে এনে দাও। ছেলেটা খুব কষ্ট পায়। আজকে কিভাবে আকুতি করল? এখনো সময় হয়নি মেহেরুমা, আগের জুমানের বিয়ে দিব, কাব্য নিজে প্রতিষ্ঠা হোক। পূর্ণতার একটা বাচ্চা মেয়ে, বিয়ে শাদী সংসার এর বিষয়ে কিছুই বোঝে না। আরও 2 বছর সময় দেও, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর ফ্রেশ হতে চলে গেল। কাব্য রাত 10টায় বাসায় ফিরছে। এসে দেখে ড্রয়িং রুমে পরিবারের সবাই বসে আছে। আশরাফ চৌধুরী ছেলেকে কাছে ডেকে জড়িয়ে ধরে চুমু খেল। সবাই মিলে কিছুক্ষণ টিভি দেখেছে, টুকিটাকি কথা বলে খাবার শেষ করে যে যার মতো রুমে এসেছে। কাব্য ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। আজকে আর ল্যাপটপে বসবে না কারণ শরীর খারাপ লাগছে। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, চোখে ঘুম নেই। পূর্ণতাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু এটা সম্ভব নয় কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শরীরে জ্বর এসেছে, তাও বিছানা থেকে নেমে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে এসেছে। বসে বসে ধোঁয়া উড়াচ্ছে আর ওর প্রিয়তার কথা ভাবছে। সিগারেট শেষ করে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। জ্বর ক্রমশ বাড়ছে, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। ব্যালকনি থেকে যে নিজের রুমে আসবে এতটুকু শক্তি পাচ্ছে না। এরপর সেন্সলেস হয়ে ব্যালকনিতেই পড়ে গেছে। রাত গভীর, মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভেজা রাত মানে এক গভীর নির্জনতা, যেখানে আকাশের কান্না আর হৃদয়ের কান্না একসাথে মিশে যায়। চারপাশ নিঃশব্দ, শুধু টুকটাক শব্দে জানিয়ে দেয় কেউ একজন ভিজে যাচ্ছে, হয়তো ভিতরে নয়তো বাইরে।
কাব্যর সেন্স ফিরেছে রাত 3টায়, আবারও দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। আনমনে তাকিয়ে বৃষ্টি দেখছে, আজকে আর পূর্ণতাকে দেখতে যেতে পারল না এটা ভেবে বৃষ্টির উপর একরাশ ঘৃণা জন্মেছে। একা একাই বিড়বিড় করছে, বৃষ্টি আমি তোকে এই জন্যই ঘৃণা করি, তুই আমার পূর্ণর থেকে আমাকে দূরে রাখিস। ওর ঘুমন্ত মুখ না দেখলে আমার ঘুম হয় না এটা কি তোর অজানা? এখন মাথা ব্যথা নেই, তবে জ্বর আছে। ওভাবে বসে থেকেই রাত কাটিয়ে দিল। বাড়ির টের পর্যন্ত পেল না। ভোরের দিকে ব্যালকনির দরজা বন্ধ করে রুমে এসেছে। সারা রাত নির্ঘুম কাটানোর জন্য শরীর ক্লান্ত লাগছে। বিছানায় পড়ে অতল ঘুমে তলিয়ে গেছে। স্নিগ্ধ সকালের ঠান্ডা পরিবেশ খুবই আরামদায়ক। সাধারণত সকালের ঠান্ডা বাতাস এবং শান্ত পরিবেশ শরীর এবং মনকে সতেজ করে তোলে। এটা ঘুমের মান উন্নত করতেও সহায়ক হতে পারে, কারণ ঠান্ডা আবহাওয়া শরীরের তাপমাত্রা কমিয়ে ঘুমকে আরও গভীর করে। এছাড়া সকালের স্নিগ্ধতা এবং ঠান্ডা বাতাস প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য চমৎকার একটি সময়। পূর্ণতার ঘুম ভেঙেছে ভোর 5টায়। নামাজ পড়ে আবার শুয়েছে, কিন্তু চোখে ঘুম নেই। উঠে ব্যালকনিতে রকিং চেয়ারে বসে সকালের ঠান্ডা বাতাস অনুভব করছে। ভাবছে সময় কখন ফুরাবে। কাব্যকে দেখলে ওর মন ভালো হয়ে যায়, এটা মুখে প্রকাশ না করলেও ভিতরে ভিতরে ঠিকই বুঝে। ওর আব্বু আম্মু আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। বৃষ্টির কারণে ঘুম ভালো হয়েছে, নামাজ পড়তে উঠতে পারেনি। পূর্ণতা 8:30টার দিকে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। আজকে বৃহস্পতিবার হাফ ক্লাস হবে, বই খাতা দ্রুত গুছিয়ে নিচ্ছে। মেহেরিন খান পাউরুটিতে জেলি মাখিয়ে রেডি করছে। সকালে দেরি করে উঠেছে এ কারণে নাস্তা তৈরি করতে পারেনি। কিছুক্ষণ পর ইসহাক খান তাড়াহুড়ো করে রেডি হয়ে ডাইনিং টেবিলে বসল। মেয়েকে নাস্তা করার জন্য ডাকছে। পূর্ণতার রুম থেকে বেরিয়ে দেখল ওর আব্বু আম্মু অপেক্ষা করছে। পাউরুটি আর জেলি দেখে চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, আম্মু আমি আজকে খাবো না। মেহেরিন খান বলল, আম্মু আজকে সকালে উঠতে পারিনি। এখন অল্প করে খাও, ক্ষুধা নিবারণ করার জন্য। কলেজে গিয়ে হেভি কিছু খেয়ে নিও। তখন কাব্য ওর খালামনির নাম্বারে কল করেছে, রিসিভ করতেই ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসলো, খালামনি পূর্ণকে দাও। অতপর মেহেরিন খান মেয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল। পূর্ণতা হাসি মুখে বলে উঠল, জি শুনছি। আমি একটু কাজে আটকে গেছি, এখন যেতে পারছি না। খালামনির সাথে চলে যা, গিয়ে নিয়ে আসবো ঠিক আছে। পূর্ণতা কাব্যর কণ্ঠ শুনে বুঝতে পারল ও ঘুমাচ্ছে। তার মানে শরীর খারাপ, মিথ্যে কথা বলেছে। পুনরায় জিজ্ঞেস করল, আপনি কি অসুস্থ? না, আমি ঠিক আছি। খেয়ে চলে চাহ বলে ফোন কেটে দিল। পূর্ণতার মন খারাপ হয়ে গেছে, কারণ এতক্ষণ কাব্যর জন্যই অপেক্ষা করছিল। মেহেরিন খান শুধালো, কাব্য কি বলেছে? আজকে উনি আসবে না। কোথাও নাকি কাজে আটকে গেছে? তোমাকে দিয়ে আসতে বলেছে। উনি শুধু নিয়ে আসবে। পূর্ণতার আব্বু অফিসে চলে গেছে। ও আম্মুর সাথে কলেজে এসেছে। দিশা এসে দেখে পূর্ণতা মুখ ভার করে সেকেন্ড বেঞ্চে বসে আছে। ক্লাসের বাকি স্টুডেন্টরা হই হুল্লোড় করছে। দোস্ত কি অবস্থা, মন খারাপ কেন? পূর্ণতা চুপ করে বসে আছে। বল না দোস্ত, কোনো সমস্যা হয়েছে? আমার মনে হচ্ছে কাব্য অসুস্থ দিশু। আমি উনার কণ্ঠ শুনেছি। কী রকম এলোমেলো লাগছিল। কণ্ঠ শুনেছিস মানে? তোকে কে নিয়ে এসেছে? আমি আম্মুর সাথে এসেছি। ভাইয়া আসেনি কেন? সকালে ফোন করে বলল একটা কাজে আটকে গেছে, আসবে না। আমি স্পষ্ট বুঝেছি উনি তখন ঘুমাচ্ছিল। আমার মনে হচ্ছে উনি অসুস্থ। মন খারাপ করিস না, নিতে আসবে। পূর্ণতা ভাইয়ের সূচক মাথা নাড়াল। কাব্যর ঘুম ভেঙেছে সকাল 11টায়। উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। গোসল করার পর শরীর সতেজ লাগছে। সকালে এত বেশি শরীর খারাপ ছিল যে বিছানা ছেড়ে উঠতে পারছিল না। তাই পূর্ণতাকে ফোন করে কাজের বাহানা দিয়েছে, যাতে টেনশন না করে। ঘুম থেকে দেরিতে উঠায় মেহেরুমা চৌধুরী ছেলের রুমে এসে 10টা বাজে দেখে গেছে ঠিক আছে কিনা। কাব্যর তখন জ্বর ছিল না, একদম ঠিকঠাক ছিল। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে ওর আম্মুকে ডাকল। কিছুক্ষণের মধ্যে মেহেরুমা চৌধুরী শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। নাস্তা দিয়ে ছেলের পাশে বসে জিজ্ঞেস করল, আজকে এত দেরি? ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি।
এরপর দ্রুত খাওয়া শুরু করেছে। মেহেরুমা চৌধুরী ছেলের দিকে হাসিমুখ করে তাকিয়ে আছে। কাব্য ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কিছু বলবে আম্মু? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, কেন, কি হয়েছে? ইদানিং দেখি খুব চুপচাপ থাকো। চোখের নিচে কালো দাগ পড়েছে। রাতে কি ঘুমাও না? আমার তো একটাই চিন্তা আম্মু, পূর্ণকে কবে চৌধুরী বাড়িতে আনবো? সময় যাচ্ছে না কেন? কবে ওর এসএসসি শেষ হবে? ছেলের কথা শুনে মেহেরুমা চৌধুরী না হেসে পারল না। এত বেশি ভালোবাসো পূর্ণকে? কাব্য উত্তর না দিয়ে ঘুরিয়ে প্রশ্ন করল, আম্মু, পূর্ণ কি আমায় কখনো ছেড়ে যাবে? ছেড়ে যাবে কেন? যদি জেনে যায়। এইটুকু বলে থেমে গেছে। ছেলে কি বলতে চাইছে মেহেরুমা চৌধুরীর বুঝতে অসুবিধা হয়নি। শান্ত চোখে তাকিয়ে বলল, তুমি আমার কাছে আজীবন থেকে যেও। তোমার পূর্ণকে আমি এনে দিব যে কোনো পরিস্থিতিতে, যেভাবে হোক। ও শুধু তোমার হবে। কাব্য ওর আম্মু কথা শুনে মৃদু হাসল। খাওয়া শেষ করে শাড়ির আঁচলে মুখ মুছে, জড়িয়ে ধরে চুমু খেয়ে দ্রুত বের হলো পূর্ণতার কলেজের উদ্দেশ্য। গতকাল দেরি হয়েছে বলে যে ঝামেলা হয়েছে এটা আর কখনোই চায় না। এই জন্য আগে থাকতেই চলে এসেছে। পূর্ণতা সকালে এক পিস পাউরুটি খেয়ে বের হয়েছে, তারপর আর কিছুই খায়নি। ক্ষুধায় পেট চোচো করছে। দিশা খাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। পূর্ণতার একটাই কথা, কাব্যকে না দেখে কিছুই খাবে না। কলেজ 1টার মধ্যে ছুটি হয়েছে। দুই বান্ধবী হাত ধরে গেট থেকে বের হলো। বাকি স্টুডেন্টরা যে যার মতো চলে যাচ্ছে। কাব্য রাস্তার অপোজিটে বাইকে বসে আছে। দিশা চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওই যে ভায়া। পূর্ণতা এক দৌড়ে কাব্যর সামনে এসে হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখেনি, মনে হচ্ছে গতকাল অদেখা ছিল। লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। কাব্য ব্যঙ্গ করল, ম্যাডাম, চোখের তৃষ্ণা মিটল? পূর্ণতা হুট করেই বলে ফেলল, এত জলদি মিটবে না। সকালে মিথ্যে বলেছেন কেন? কি মিথ্যা বললাম? আপনার শরীর খারাপ? একটু ছিল। দিশা এসে বলল, ভায়া, পূর্ণতা সকাল থেকে কিছুই খায়নি। অনেক জোর করেছি, কাজ হয়নি। আপনাকে না দেখে নাকি খাবে না? কাব্য চোখ মুখ কুচকে শুধালো, খায়নি মানে? ডিড নট ইউ ইট ব্রেকফাস্ট? পারনো? হুম, খেয়েছি তো। হোয়াট ডিড ইউ ইট? পাউরুটি। আজকে তোর খবর আছে, উঠে বসো। পূর্ণতা বাইকে বসার সাথে সাথে কাব্য বাইক স্টার্ট দিল। অতঃপর দিশাকে টাটা দিয়ে বিদায় জানালো। ওরা রেস্টুরেন্টে এসেছে। পূর্ণতার পছন্দের খাবার বিরিয়ানি অর্ডার করেছে। মেহেরিন খান কাব্যকে কল করে জিজ্ঞেস করল, পূর্ণতাকে নিতে এসেছে কিনা। কাব্য জানায়, ওরে নিয়ে বাসায় এসেছি। দুদিন এইখানেই থাকবে। পূর্ণতা অবাক হয়ে কাব্যর পানে দৃষ্টিনন্দন করল। ওরা রেস্টুরেন্টে বসা আর বলতেছে বাসায় নিয়ে গেছে। কাব্যর কথা শুনে মেহেরিন খান বলল, আচ্ছা ঠিক আছে। সকালে খায়নি, খাবারের দিকে নজর রাখিস। পূর্ণতাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কাব্য শুধালো, কি হয়েছে? হা করে আছিস কেন? এভাবে কি দেখছিস? মুখে মশা ঢুকবে তো? শুধু মশা কেন, আপনিই ঢুকে যান। হুহো, আগের সময় হোক। এ জন্মে আর হবে না। হবে খুব শীঘ্রই। একটা কথা বলবো? বলে ফেল। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? বয়স বেড়ে যাচ্ছে, কিছুদিন পর তো বুড়ো হয়ে যাবেন। তারপর আপনাকে কেউ বিয়ে করতে চাইবে না। পূর্ণতা একসাথে এতগুলো প্রশ্ন করে বসে আছে। কাব্য অবাক হওয়ার ভান করে বলল, আমার বয়স মাত্র 26 চলছে। তুই তো এখনো বাচ্চা। আগে বড় হ, তারপর চিন্তা ভাবনা করে দেখব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না, বুঝতে পারিনি। আমার বড় হওয়ার সাথে আপনার বিয়ে করার কি সম্পর্ক, এটা জানতে চাওয়া আমার অবুঝ মন। সব বিষয় বাচ্চাদের জানতে নেই। ইতিমধ্যে খাবার চলে এসেছে। কাব্য খাবারের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বলেছিস না, এবার এসব খাবার তুই একা খাবি। পূর্ণতা বিরিয়ানি দেখে খুশিতে গদগদ, হেসে বলল, আচ্ছা। খাবার সামনে নিয়ে খাওয়া শুরু করেছে। কাব্য গালে হাত দিয়ে ওর প্রিয়তাকে দেখছে। অর্ধেকটা খেয়ে পেট টুইটম্বুর, আর খেতে ইচ্ছে করছে না। পূর্ণতা মেকি হেসে বলল, সরি, আর খেতে পারবো না। কাব্য এবার সোজা হয়ে বসল। রেগে বলে উঠল, শেষ কর পূর্ণ, নয়তো মার খাবি। সকালে খাসনি, এটাই তোর শাস্তি। পূর্ণতা মুখ বাঁকা করে খাবারের দিকে তাকিয়ে বলল, এত খাওয়া যায় নাকি?
এই বোলা চিবাবো নাকে গিলব? যা ইচ্ছে কর, তবে শেষ করতে হবে। পূর্ণতা কাব্যর পাশে বসে হাত ধরে বলল, আপনার ক্ষুধা পেয়েছে আর আপনি তো অসুস্থ, চলুন না আমি খাইয়ে দেই। কষ্ট করে হাত দিয়ে খেতে হবে না। কাব্য কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আমাকে পোটানোর দরকার নেই, খাওয়া শুরু কর। নয়তো বাসায় গিয়ে কান ধরাবো। পূর্ণতা ভাবছে এই খান থেকে বের হতে পারলেই হয়, তারপর ওকে আর পায় কে। আমি বাসায় গিয়ে কান ধরব, কিন্তু খাবো না প্লিজ। আর ইউ স্যার? হুম 1000%। আচ্ছা। খাওয়া শেষ করে রেস্টুরেন্টে বিল মিটিয়ে ওরা জন বের হয়েছে। বাহিরে বৃষ্টি নেই, তবে রোদও নেই, ঠান্ডা বাতাস বইছে। কাব্য ড্রাইভ করছে, আর পূর্ণতার সময়টা উপভোগ করছে। কিছুক্ষণ আগে ওরা বাসায় এসেছে। পূর্ণতার সোফায় বসে জুমান এবং প্রাণপ্রিয় খালামনির সাথে গল্প করছে। আশরাফ চৌধুরী এখনও অফিস থেকে ফিরেনি। কাব্য পূর্ণতার পাশে বসে ফোনে ফেসবুক স্ক্রল করছে। জুমান খুশিতে প্রাবল্যে হয়ে বলল, অনেক দিন পর আসলি পিচকু। পূর্ণতা, আলগা পীড়িত দেখাচ্ছ, এমনিতে তো একটা কল করো না। সারাদিন জায়ান ভাইয়ের সাথে কথা বলে বলে মোটু হয়ে যাচ্ছ। জুমান চোখ কুচকে চট জলদি শুধালো, কথা বলে বলে কিভাবে মোটু হওয়া যায়, জানতে চাওয়া আমার নিষ্পাপ মন। পূর্ণতা আর চোখে কাব্যর পানে দৃষ্টি ফেরালো। বিড়বিড় করল, আরে যায় তো। বললে আবার আশেপাশের মানুষজন খেপে যাবে। কিভাবে যায় শুনতে চাই। কাজ কাম কিছু করো নাকি? সারাদিন বসে বসে দুইটায় গিল, আর মোবাইল টিপো। আমার খালামনি তাকে শুধু খাটাও, মোটু তো হবেই। কাব্য শুনে চোখে মুখে গম্ভীর্যতা ভাব রেখে তাকালো। কেউ আবার আমাকে খোঁচা মারল নাকি? কি যে বলেন না কাব্য ভাই, আপনি হলেন নম্র ভদ্র, শান্তশিষ্ট একজন মহৎ মানুষ, আপনাকে কি খোঁচা মেরে কথা বলার মতো দুঃসাহস আমার আছে? এবার ফিসফিস করে বলল, আইল সি ইউ অ্যাট নাইট। জাস্ট ওয়েট। ভাইয়া এসে আমাদের ছোট্ট করে ইনসাল্ট করল। একে চেঞ্জ করা দরকার। প্লিজ নতুন কাউকে নিয়ে এসো, পুরনো মাল চলবে না। পূর্ণতা হেসে বলল, আই এম জাস্ট ওয়ান পিস। আপা। ওদের দুই বোনের মধ্যে কিছুক্ষণ দুষ্টামি খুনোসুটি চলল। এরপর মেহেরিন খান তার বোনের ফোনে ভিডিও কল করেছে, সবাই মিলে অল্পক্ষণ কথা বলল। কাব্য ফোন টিপলেও নজর ছিল পূর্ণতার দিকে। মেহেরুমা চৌধুরী তার বোনকে বলল, সন্ধ্যাবেলা এসে ইসহাক, পূর্ণতার আব্বু কে নিয়ে ঘুরে যাস। তার বোন জানায় আগামীকাল আসবে। কথা বলা শেষ করে পূর্ণতা বিরক্তিকর ভাব নিয়ে উঠে দাঁড়ালো, আমি গোসল করব, ভালো লাগছে না। এরপর ওরা দুজন রুমে এসেছে। কাব্য কাবার্ড থেকে এক সেট ড্রেস বের করে পূর্ণতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যা গোসল করে ফ্রেশ হয়ে আয়। পূর্ণতা দেরি না করে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। লাফিয়ে লাফিয়ে গোসল করছে আর গুনগুন করে গান গাইছে। কাব্য রুমে বসেই ড্রেস চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে সোফায় বসল। ওর একমাত্র ছোট চাচা আজহার চৌধুরী কল করেছে, রিসিভ করে কিছুক্ষণ ওনার সাথে কথা বলল। আজহার চৌধুরী খুলনাতেই দৌলতপুরে থাকে। উনি বর্তমানে গভর্নমেন্ট জব করে, পুলিশের এসআই, সাব ইন্সপেক্টর। উনার দুই মেয়ে, মেঘা আর মেঘলা। ওরা জনেই পড়াশোনা করে। আর চাচি দৌলতপুর হাই স্কুলের টিচার। আজহার চৌধুরী কাব্যকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। মাঝে মাঝে কল করে খোঁজ খবর নেয়। প্রায় 30 মিনিট চলে গেল। পূর্ণতা এখনো গোসল করছে। কাব্য চেঁচিয়ে বলে উঠল, পূর্ণ জলদি বের হ, ঠান্ডা লেগে যাবে। এতক্ষণ বসে কি করছিস? গোসল করতে এত সময় লাগে নাকি? কাব্য একটা ইম্পর্ট্যান্ট কাজ করছে, এই জন্য উঠতেও পারছে না। এভাবে আরো 10 মিনিট চলে গেছে। এবার উঠে ওয়াশরুমের দরজা ধাক্কা দিল, চাপানো ছিল খুলে গেছে। পূর্ণতা বালতির মধ্যে বসে বাচ্চাদের মতো পানি নিয়ে দুষ্টামি করছে আর খেলছে। কাব্য রেগে গিয়ে বলল, পূর্ণ তুই কি ওয়াশরুমে খাওয়া ঘুম সব সেরে ফেলবি? আমি আরো গোসল করতে চাই। তুই কি চাস আমি তোর ড্রেস চেঞ্জ করি? যদি না চাও 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে বের হ। 1 মিনিট দেরি হলে বুঝতাই তো পারছিস, বলেই ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। কাব্য আবার ল্যাপটপে বসেছে, চিন্তিত ভঙ্গিতে কাজ করছে। পূর্ণতা চট করে উঠে দ্রুত ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো। ভেজা চুলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কাব্য কপাল কুঁচকে ল্যাপটপে চোখ রেখে বলল,
এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? চুল থেকে পানি পড়ে পিঠ ভিজে যাচ্ছে। মুছে নে নয়তো ঠান্ডা লেগে যাবে। এখন ইচ্ছে করছে না। চুল মোছার মুড নেই। কাব্য ল্যাপটপ রেখে তাওয়াল নিয়ে চুল মুছে দিচ্ছে। পূর্ণতা চুপ করে তাকিয়ে ওর শ্যাম পুরুষকে দৃষ্টিনন্দন করছে, কারণ মনে মনে এটাই চেয়েছিল। চুল মোছা শেষ করে কাব্য আবারও কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এবার বিছানায় যা শুয়ে পড়, চুপচাপ ঘুমাবি। অনেক কথা বলিয়েছিস আজকে আমাকে দিয়ে, এর প্রতিশোধ শুধু আসলে তুলব। আপনি একটা টু মাচ কিপটা। আমি আবার কি করলাম? এই যে হিসাব করে কথা বলেন। আমার তো কথা না বললে পেটের ভাত হজমই হয় না। আর আপনি কি হামশাই? কাব্য কপাল কুঁচকে চোখে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, বড্ড জ্বালাচ্ছিস পূর্ণ। পূর্ণতা গভীর ঘুমে আচ্ছন্ন। কাব্য তাকিয়ে দেখছে আর বিড়বিড় করছে, যখন আমার কাছাকাছি থাকিস তখন মনে হয় আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। তুই চলে যাওয়ার পর এই বিছানাটাও আমার হিংসার কারণ হয়। শান্তিতে ঘুমাতে দেয় না। প্রচুর হ্যালুসিনেশন হয়। কিছুক্ষণ পর বেডের একপাশেই ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করছে আর বারবার ওর প্রিয়তা ঘুমন্ত মুখখানা দেখছে। আশরাফ চৌধুরী অফিস থেকে ফিরেছে সন্ধ্যার আগে। মেহেরুমা চৌধুরী নাস্তা রেডি করছে। জুমান এখনো ঘুম থেকে ওঠেনি, পূর্ণতা বেঘরে ঘুমাচ্ছে। কাব্য ওর প্রিয় বন্ধু রোহানের সাথে কলে কথা বলছে। রোহান জানালো, 11 তারিখ গায়ে হলুদ, 12ই জুন বিয়ের কথা। কালকে যেন কাব্য ওর সাথে দেখা করে। দুই বন্ধুর মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলো। কাব্য চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, কাল সন্ধ্যায় ফোন করব। পূর্ণতার ঘুম ভেঙেছে সন্ধ্যা 7টায়। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে ধীরে ধীরে উঠে বসেছে। এলোমেলো চুলে মুখটা হালকা ফুলে আছে, দেখতে বেশ মায়াবী লাগছে। কাব্য পাশে বসে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ওর প্রিয়তাকে মন ভরে দেখছে। পূর্ণতা লজ্জিত ভঙ্গিতে বলল, এভাবে কি দেখছেন? আপনি ওদিকে ঘুরে তাকান প্লিজ। ওদিকে তাকাবো কেন? উফ, আমার লজ্জা লাগছে। আমার লাগছে না। ইস, আপনার লজ্জা শরম আছে যে লাগবে। আমি শুধু তোর কাছেই নির্লজ্জ, বাকি সবার কাছে ভীষণ ইনোসেন্ট। এটা জানিস না? পূর্ণতা মুখ হেসে ফ্রেশ হতে চলে গেছে। 5 মিনিট পর বের হয়ে ওরা দুজনে নিচে নামল। জুমান সোফায় বসে ফোন টিপছে। আশরাফ চৌধুরী টিভিতে নিউজ দেখছে। পূর্ণতাকে দেখে শুধালো, আম্মু কেমন আছো? পূর্ণতা হাসি মুখে উত্তর দিল, ভালো আছি আঙ্কেল। তুমি ভালো আছো? এই তো মা, আলহামদুলিল্লাহ। এরপর ওরা দুজনই সোফায় বসেছে। আশরাফ চৌধুরী ছেলের খোঁজ খবর নিল, তোমার কি অবস্থা, শরীর ঠিক আছে? প্রতিউত্তরে কাব্য শুধু মৃদু হাসল। মেহেরুমা চৌধুরী নাস্তা রেডি করে টেবিলের উপর রেখেছে। যেহেতু সবাই সোফায় বসা, এখানেই খাবে। নাস্তার মেনুতে হালিম এবং নুডলস আছে। কাব্য হালিম খেতে পছন্দ করে, আর নুডলস পূর্ণতার জন্য। সবাই মিলে খাচ্ছে আর টুকটাক কথা বলছে। হাসি ঠাট্টার মধ্যে নাস্তা শেষ করে পূর্ণতা ধীর কণ্ঠে বলল, আম্মুর সাথে কথা বলতে চাই। কাব্যর সাথে সাথেই ওর খালামনির নাম্বারে কল দিল। কিছুক্ষণ কথা বলার পর সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। আশরাফ চৌধুরী পানি খেতে গিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে। মেহেরুমা চৌধুরী মেকির রাগ দেখিয়ে পানি মোছার জন্য কাপড় আনতে গেছে। পূর্ণতা বসে বসে কাব্যর ফোনে রিলস ভিডিও দেখছে। জুমান মেসেজে জায়ানের সাথে কথা বলছে। বাপ বেটা টিভিতে নিউজ দেখছে। কিছুক্ষণ পর মেহেরুমা চৌধুরী হাতে করে একটা কাপড় নিয়ে এসেছে। টিভির দিকে তাকিয়ে আস্তে আস্তে খেয়াল করেনি, পানি মোছার বদলে নিজেই ওই পানির মধ্যে পা পিছলে ধপ করে বসে পড়েছে। মাগো বলে এক চিৎকার করতেই কাব্য দ্রুত ধরে বসালো। আশরাফ চৌধুরী ভয়াতুর নজরে তাকিয়ে মনে মনে বলছে, আজকে আমার খবর আছে। কাব্য উত্তেজিত হয়ে শুধালো, আম্মু কিভাবে পড়লে? কোথায় লেগেছে? মেহেরুমা চৌধুরী কিঞ্চিত রাগ দেখালো, আবার জিজ্ঞেস করছিস কিভাবে পড়েছি? পড়ে দেখাতে হবে। নিজের স্বামীর দিকে তাকিয়ে রাগে গোজগোজ করছে। জুমান চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না, কারণ এখন কথা বললে বিশ্বযুদ্ধ লেগে যাবে। সবাই ড্রয়িং রুমে বসা, শুধু পূর্ণতা নেই। কাব্য এদিক ওদিক তাকিয়ে খুঁজছে, ওর ফোন সোফায় পড়ে আছে। জুমানকে জিজ্ঞেস করল, পূর্ণ কোথায়? ভাইয়া এইখানেই তো বসেছিল। এবার সবাই পূর্ণতাকে খুঁজছে।
দেখে সোফার পিছনে বসে মুখ চেপে হাসছে। কাব্য আর জুমান পাশে বসে তাকিয়ে আছে। খুট করে চোখ খুলে ওদের দুই ভাই বোনকে দেখে হকচকিয়ে উঠল, চেষ্টা করেও হাসি থামাতে পারছে না। এবার কাব্য শব্দ করে হেসে ফেলল, এটা দেখে জুমান সাথে ওদের বাবা হাসছে। মেহেরুমা চৌধুরী লজ্জা পেয়ে বলল, তোরা মজা নিচ্ছিস আর এদিকে আমার কোমরটা শেষ বলেই হেসে ফেলল। কাব্য মন খুলে হাসতেছে, সবাই হাসি বন্ধ করে ওর দিকে তাকিয়ে আছে। মেহেরুমা চৌধুরী মুগ্ধ হয়ে ছেলের হাসিমাখা মুখখানা দেখছে। পূর্ণতা ভাবছে হাসলে গুরুগম্ভীরকে তো দারুণ লাগে। উফস, আবার ক্রাশ খেয়ে গেলাম। কিছুক্ষণ পর সবাই স্বাভাবিক হলো। কাব্য উঠে দাঁড়িয়ে পূর্ণতাকে বলল, রুমে চল, পড়তে বসবি। এরপর ওরা রুমে এসেছে, জুমান পড়তে চলে গেছে। মেহেরুমা চৌধুরী সিরিয়াল দেখছে, তার প্রাণ প্রিয় স্বামী বিরক্তি নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। এটাই তার হাসার শাস্তি, রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখা। কাব্য রুমে এসে বলল, পূর্ণ চা খেতে ইচ্ছে করছে। বানিয়ে নিয়ে আয় না প্লিজ, মাথা ব্যথা করছে। আচ্ছা, একটু অপেক্ষা করেন, নিয়ে আসছি। সাবধানে, আবার হাত পুড়িয়ে ফেলিস না। কাব্য চা খেতে খুব পছন্দ করে। প্রতিদিন দুবার চা লাগবেই, রুমেই রান্নাঘর আছে। রাত জেগে ল্যাপটপে কাজ করে, ক্ষুধা পেলে নিজেই খাবার বানিয়ে খায়। পূর্ণতা 10 মিনিটের মধ্যে চা বানিয়ে নিয়ে এসেছে। টেবিলে উপর রেখে মনোযোগ দিয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর কাব্য ল্যাপটপ অফ করে চায়ের কাপ পূর্ণতার দিকে বাড়িয়ে দিল, শুধু একবার খা। আমি খাবো না। জাস্ট ওয়ান্স প্লিজ। আমি আবার বানিয়ে নিয়ে আসি। না, এটাই তো ঠিক আছে। তাহলে আমি খাবো না। চায় কি মিশিয়েছিস বল তো পূর্ণ? আমার মুখের চা ঠেলে দিয়েছি। সরি, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। আবার বানিয়ে নিয়ে আসছি প্লিজ। শুধু মুখের চা ফেলেছিস নাকি অন্য কিছু? আরে এটাই তো, আর কি করব? ওকে থঙ্ক। কাব্য চা খাওয়া শুরু করছে। চিহ আমার মুখের চা খাচ্ছেন। আমি 5 মিনিটে বানিয়ে নিয়ে আসছি। না, আমার এতেই চলবে। মনে মনে বিড়বিড় করল, কিছুদিন পর তোকেই খাবো, এখন তো শুধু তোর মুখের চা খাচ্ছি। এখন থেকে এমন ভুল রোজ করবি। আর এটাই তোর শাস্তি। পূর্ণতা অবাক চোখে ওর শ্যাম পুরুষকে দেখছে। নিজের মুখের চা খেতে ওর অস্বস্তি বোধ হচ্ছে, আর কাব্য সেটা খুব এনজয় করে খাচ্ছে। রাতে সবাই একসাথে ডাইনিং টেবিলে ডিনার করছে। কাব্য পূর্ণতাকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। বাকিরা খাওয়ার পাশাপাশি টুকটাক কথা বলছে। খাবার শেষে সবাই যে যার মতো রুমে চলে গেছে। রাত 12টা বাজে, কাব্য ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপছে। পূর্ণতা জুমানের সাথে রুমে এসে রিলস ভিডিও দেখছে, কারণ নিজের ফোন নিয়ে আসেনি। ওরা কিছুক্ষণ ভিডিও দেখার পর জায়ান কল করেছে, জুমান ওর সাথে কথা বলতেছে। পূর্ণতা হালকা ঘুমের মতো পড়েছে। বেশ কিছুক্ষণ পর কাব্য ছোট বোনের রুমে এসে দেখে, পূর্ণতা খাটের এক পাশে চুলখোলা এলোমেলো রেখে ঘুমিয়ে আছে। কোনো কথা না বলে চট করে পাজাকোলে তুলে নিয়ে নিজের রুমে যাচ্ছে। জুমান এতে মোটেও অবাক হয়নি, কারণ কাব্য এটা মাঝে মাঝেই করে। পূর্ণতার ঘুম ভেঙে গেছে, উগ্র মেজাজে তাকিয়ে আছে। রুমে এনে দাঁড় করিয়ে কাব্য সোফায় বসে পড়ল। গা ছাড়া ভাব নিয়ে বলল, কান ধর পূর্ণ। পূর্ণতা অবাকের চরম চর্যায়। ঘুম ভাঙিয়ে নিয়ে আসছে কান ধরাতে। কপাল কুঁচকে তাকিয়ে শুধালো, উফ, রাগ উঠে যাচ্ছে। আমি কি করেছি? 6টা ভুল করেছিস। কি কি করলাম? প্রথম ভুল সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়েছিলি। দ্বিতীয় ভুল রেস্টুরেন্টে বিরিয়ানি শেষ করিসনি। তৃতীয় ভুল আমাকে দিয়ে বেশি কথা বলিয়েছিস। চতুর্থ ভুল দুপুরে ভাইয়া ডেকেছিস। পঞ্চম ভুল খাবার খাওয়ার পর আমার রুমে না এসে জুমানের রুমে শুতে গিয়েছিস। ষষ্ঠ ভুল চুল না বেঁধে ঘুমিয়েছিস। এই জন্য এখন তোকে শাস্তি পেতে হবে। পূর্ণতা হা হয়ে তাকিয়ে রইল। এই কারণে ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে। আমি কান ধরতে পারবো না। না ধরলে জানালা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিব। হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে। 100 বার উঠো বসো করবি। জলদি শুরু কর। আম্মু খালামনি, আমাকে বাঁচাও প্লিজ। নয়তো এই বজ্জাত বেটা আমায় হালুয়া বানিয়ে ছাড়বে। চেঁচামেচি করে লাভ নাই। যত তাড়াতাড়ি শুরু করবি, তত আগে শেষ হবে, বুঝেছিস? পূর্ণতার 7-5 না ভেবে কান ধরে উঠবস করছে আর গুনছে।
কারণ গুরুগম্ভীর যেহেতু একবার বলেই ফেলছে এই কথার আর নড়চড় হবে না। কাব্যর পেট ফেটে হাসি পাচ্ছে, তাও চুপচাপ নিজেকে কন্ট্রোল করে বসে আছে। 20 বার উঠো বসো করার পর পূর্ণতা বলল, সরি, এবারের মতো মাফ করে দেন। আর এমন ভুল বাপের জন্মেও করব না। কোনো কথা চলবে না, শুধু কাজ। বেশি বকবক করলে আমার প্রথম থেকে শুরু করতে হবে। পূর্ণতা 62 গুনছে, পা ব্যথা হয়ে গেছে। হুট করেই মাথায় দোষটামি চাপল, বসা অবস্থায় জ্ঞান হারানোর নাটক করল। মাথা ঘুরে শুয়ে পড়ছে। কাব্য দ্রুত উঠে কাছে এগিয়ে ধরে ফেলল, বারবার ডেকেই চলছে, পূর্ণ ওঠ না, আর কখনো করব না। পূর্ণতা ওর রিয়াকশন দেখার জন্য চোখ বন্ধ করে আছে। কাব্য ঘাবড়ে গিয়ে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে ধরে নিজের হাতে বারবার আঘাত করছে। এইবার পূর্ণতা ভয় পেয়ে চোখ খুলে দেখল পাগলের মতো আচরণ করছে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পার্নো, আর ইউ ওকে? আই এম সরি, আইল নেভার ডু দ্যাট অ্যাগেইন। প্লিজ ফরজিভ মি। পূর্ণতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এক্ষণ ফাজলামো করেছে এটা বলার মতো সাহস এখন আর নেই। কাব্য ওকে সোফায় বসিয়ে ফ্রিজ থেকে একটা ক্যাডবেরি বের করে হাতে দিল। অতপর মৃদুস্বরে শুধালো, তখন কি হয়েছিল? এমনি মাথা ঘুরছিল, তবে এখন ঠিক আছি। পূর্ণতা চুপচাপ চকলেট খাচ্ছে। কাব্য চুল বেনুনি বেঁধে দিয়ে বলল, ওয়াশরুমে ব্রাশ রাখা আছে, তোর ইঁদুরের মতো দাঁতগুলো মেজে ফ্রেশ হয়ে আয়। আমার ইঁদুরের মতো দাঁত আপনাকে কে বলেছে? তা নয় তো কি হাতির দাঁত? আপনার 14 গোষ্ঠীর হাতির দাঁত। তারপর যারা থাকবে তাদেরও হাতির দাঁত, বুঝলেন কি না? হ্যাভ ইউ টকেড? না, আর একটু বলবো। নাও গেট স্টার্টেড। আমি অভিশাপ দিলাম আপনার যেন জীবনেও বিয়ে না হয়। যে মেয়েকে বিয়ে করবেন তার জীবন তেজপাতা করে ছাড়বেন। উঠতে, বসতে, খেতে, ঘুমাতে শুধু ধমকের উপরে রাখবেন। ও রিয়েলি? ইয়াহ। এনিথিং এলস? হুম। থাক, বিয়ে শাদী না হলে ব্যাপারটা ভালো দেখাবে না, খালামনি খুব কষ্ট পাবে। আপনার যেন একটা ডাইনি বউ জুটে, উঠতে, বসতে ঘাড় মটকাবে। সবসময় আমার মতো একটা সাদাসিধা ভোলা ভালা নিরীহ মেয়েকে একা পেয়ে অধিকার হরণ করেন। আস্তাগফিরুল্লাহ, লাইক সিরিয়াসলি? আমি অধিকার হরণ করি? আর তুই নিরীহ? তা নয় তো কি? আপনি খুব বাজে। হুম, এই বাজে মানুষটাকে না দেখেই তো আবার থাকতে পারিস না। মোটেই না, আপনাকে না দেখে আমি থাকতে পারি। আসছে রং দেখাতে, আপনি আমার কেউ নাকি? হুম, যেদিন হারাবো সেদিন বুঝতে পারবি। সাথে সাথেই পূর্ণতার মুখখানা মলিন হয়ে গেল। মিনমিন করে বলল, হারিয়ে গেলে আপনার পাহারাদার হিসাবে আমাকে নিয়ে যাবেন প্লিজ। কাব্য বুঝতে পেরেছে ওর প্রিয়তার মন খারাপ হয়েছে, এই জন্য আর কথা বাড়ালো না। পুনরায় শুধালো, ইজ দেয়ার এনিথিং এলস লেফট? এখন থাক, পরে বলবো। দেন গো নাও। পূর্ণতা আর দেরি না করে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকছে না। 10 মিনিটের পর বেরিয়ে আসলো। কাব্য তাওয়াল নিয়ে মুখ মুছিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। এবার ধীর কণ্ঠে বলল, পূর্ণ এখানে ঘুমা, আমি সোফায় শুয়ে যাব। কাব্য প্রায় এমনটা করে, এই জন্য পূর্ণতা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে আর ভাবছে সামান্য একটু সেন্সলেস হওয়ার নাটক করলাম, এতেই উনার এমন অবস্থা, আমি না থাকলে কি হবে? কাব্য ভাবছে মাঝে মধ্যে নিজের উপর। নিজেরই বিরক্ত লাগে। আমার রাগ জেদ সব ওর উপর দেখাই কেন? পূর্ণর কিছু হলে আমি কাব্য একদম ফিনিশ। রাত 3টা বাজে, চারদিকে নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশটা বেশ মনোরম লাগছে। সন্ধ্যায় হালকা পাতলা বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টি নেই, তবে প্রকৃতি ভীষণ সতেজ। বৃষ্টির কারণে গাছপালা এবং চারপাশের পরিবেশ আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। রাতের বেলায় এই সবুজ এবং অপূর্ব পরিবেশ একটু বেশি আকর্ষণীয় লাগছে। আকাশে চাঁদটা অর্ধেক দেখা যাচ্ছে। কাব্য এতক্ষণ রুমে ছিল। পূর্ণতার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টি দেখেছিল। অতপর একটা সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ব্যালকনিতে এসেছে। বসে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর ভাবছে আকাশের চাঁদের চেয়েও আমার চাঁদটা বেশি সুন্দর। একটা সিগারেট শেষ হতে না হতেই আবার আর একটা নিল। এবার নতুন ভাবনায় ডুব দিল। আমি আসলে কে? আমার পরিচয়ে কি? আমি চৌধুরী বংশের কেউ নয়, তাও ওরা সবাই আমাকে এত ভালোবাসে কেন? নিজেকে নিজে এই পর্যন্ত 1000 বার প্রশ্ন করেছে,
কিন্তু এর কোনো উত্তর খুঁজে পায়নি। হুট করেই পূর্ণতার ঘুম ভেঙে গেছে। উঠে পুরো রুমে দৃষ্টি নিক্ষেপ করো, কাব্য কোথাও নেই। ব্যালকনিতে গিয়ে দেখল বসে বসে সিগারেট খাচ্ছে। ধীরে পায়ে পাশে গিয়ে বসতেই কাব্য পাশ ফিরে তাকালো। সিগারেট লুকিয়ে মুখ থেকে ধোঁয়া সরানোর চেষ্টা করছে। পূর্ণতা কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, শেষ করেন। আমি কি কখনো নিষেধ করেছি? কাব্য আবারও সিগারেটে ফুঁক দিল। চাঁদের দিকে দৃষ্টি রেখে শুধালো, এত রাতে জেগেছিস কেন? ঘুম ভেঙে গেছে কি করব? যা শুয়ে পড়, শরীর খারাপ করবে। আপনার শরীর খারাপ হয় না। কাব্য গাছাড়া ভাব নিয়ে বলল, না। আপনি এমন কেন? আমি কেমন? খুব কঠিন। কারণ সহজ হলে মানুষের অবহেলা বাড়ে। নিজের যত্ন নেন না কেন? যত্ন নেওয়ার কেউ একজন আছে। সেটা আবার কে শুনি? কেন শুনতাই হবে? জানার ইচ্ছে জাগল। শি ইজ মাইমুন। পূর্ণতা অবাক হয়ে কাব্যর পানে তাকিয়ে আছে। চুপ থেকে ভাবছে চাঁদটাকে। কাব্য আর কোনো কথা বলেনি। 5 মিনিট ধরে দুজনের মধ্যে নীরবতা। পূর্ণতার মন খারাপ হয়ে গেছে। ব্যালকনি থেকে রুমে চলে এসেছে। কেন জানি বসে থাকতে ইচ্ছে করছিল না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। কাব্য বুঝতে পেরেছে ওর প্রিয়তার মলিন মুখ দেখে নিজের অজান্তেই পূর্ণতার ছোট্ট হৃদয়ে আঘাত করে ফেলছে। রুমে এসে দেখল বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। পাশে বসে মাথায় হাত রাখতেই পূর্ণতা চোখ খুলে তাকালো। অতঃপর কাব্য শুধালো, হোয়াই ডিড ইউ লিভ? তাহলে চাঁদটাকে? কাব্য, তোর প্রতীক, তুই চাঁদের উপমা। পূর্ণতা এবার বেজায় খুশি, আবারও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেছে। কাব্য ওকে শুয়ে দিয়ে ভোর 5টায় সোফায় শুয়ে পড়েছে। তারপর ঘুমের রাজ্যে পাড়ি জামালো। চলবে।